তো গতকাল পর্যন্ত আমি যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের ফিজিওলজি পর্যন্ত পড়াইছি। যে রিমেম্বার। সো আজকে আমাদের টপিক হচ্ছে আমরা অ্যাড্রেনাল কর্টেক্সের প্যাথোফিজিওলজি পড়বো অথবা প্যাথোলজি পড়বো। তো তোমার কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি খেয়াল করছি যে আমি জানি না ঠিক, সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদের একই সাথে ইন্টিগ্রেশন ফলো করতেছি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে হরমোনের ফিজিওলজি আর প্যাথোলজি বোথ দুটাই কিন্তু পড়াচ্ছি। তো যেরকম এর আগে যতগুলো হরমোন পড়াইছি, গ্রোথ হরমোন বলো, অন্যান্য যে হরমোন গুলো পড়াইছি, প্রোল্যাকটিন, সবই কিন্তু ফিজিওলজি আর প্যাথোলজি পড়াইছি। সো অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষেত্রে সেটাই হবে, তাই না? তোমাদেরকে ফিজিওলজি পড়াইছি, এখন প্যাথোলজি শুরু করবো। সো এটা যেটা হবে, আমরা তোমাদের যখন এই লিঙ্গটা শেষ করে ফেলবো, আর একটা ক্লাস এই মাসে আরো দুইটা ক্লাস হবে, একটা হচ্ছে এক্সাম হবে আর একটা হচ্ছে ক্লাস হবে, হ্যাঁ, 30 তারিখ। তো এই 2 দিনে আমার তো ফিজিওলজি শেষ হয়ে যাচ্ছে, প্লাস মানে লিঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, আমি যেটা মেইন করতে যাচ্ছি। তো আমরা এখন ফার্স্ট এইড ধরবো। ফার্স্ট এইডে আমাদের ফিজিওলজি পড়া হয়ে গেছে, অ্যানাটমি, এমব্রায়োলজি এন্ড ফার্স্ট এইডে যদি কিছু ফিজিওলজি এক্সট্রা থাকে তো ওগুলো আমরা দেখবো। দেখে ফার্স্ট এইডে যখন প্যাথোলজি তোমাদেরকে পড়াবো ফার্স্ট এইড এন্ড ব্লাড গ্রুপ থেকে, তখন কিন্তু খুব বেশি কিছু বলার থাকবে না। হ্যাঁ, মানে খুব বেশি কিছু বলার থাকবে না বলতে অনেক কিছু কাভার হয়ে যায়। সো লাইক আমার তোমাদেরকে লিনটা ফিজিওলজিতে না পড়াতাম, প্যাথোলজি ইন্টিগ্রেশন করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্যাথোলজি শেষ করতে 5-6 দিন বা 5-6 ক্লাস লাগতো। এখন সেটা আই হোপ 3টা ক্লাসের বেশি লাগবে। এটা আমি মিন করতে চাচ্ছি। সো তোমার খুব ভালো মতো ফোকাস দিতে হবে। এটা তো ওইটা কি, এটাতে লাভটা কি, আমি তোমাদের যে ফিজিওলজি একটা হরমোনের বা একটা অর্গানের ফিজিওলজি প্যাথোলজি একসাথে পড়াই, স্টেপ 1 এর ভিডিওটা এই জায়গায় তোমাকে এটা ক্যাচ করতে হবে। তাহলে যেটা হচ্ছে তোমার কখনোই মনে হবে না যে তুমি সাবজেক্ট ওয়াইজ কিছু পড়ো, তোমার সবসময় সিস্টেম ওয়াইজ জিনিস পড়তে ইচ্ছা করবে। আর মেডিকেল সায়েন্স যদি তুমি সিস্টেম ওয়াইজ না পড়ো, তাহলে তোমার কখনো ভালোবাসাটা আসবে না। এটা খুব স্বাভাবিক সত্যি। বুঝতে পারছো? তো তোমাকে লাইক আমি কিন্তু ফার্মাকোলজি অনেক কিছু পড়াইছি অলরেডি, এন্ডোক্রাইন, হ্যাঁ। তো ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি সব কিন্তু আমরা একসাথে পড়তেছি, তাই না? তো যখন তুমি একসাথে পড়বা সবকিছু, তখন আসলে তুমি তোমার ব্রেনটা খুব ভালো মতো ক্যাপচার করতে পারবে সত্যি কথা বলতে কি। মানে এগুলো হচ্ছে আসলে ইন্টিগ্রেটেড টপিক বা ইন্টিগ্রেটেড সিস্টেম। মেডিকেল সায়েন্স হচ্ছে ইন্টিগ্রেটেড একটা সায়েন্স, যেটাতে তুমি সবকিছু ইন্টিগ্রেট করে পড়বা। লাইক আমি অ্যানাটমি পড়তেছি একদিন, ফিজিওলজি পড়তেছি একদিন, তাহলে যেটা হবে তুমি কোরিলেট করাটা তোমার জন্য খুবই টাফ হবে। হ্যাঁ, এটা খুবই সত্যি। আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যাড্রেনাল কর্টেক্স এর প্যাথোলজি করবো, ঠিক আছে? এখন তুমি যদি বলো ভাই কি কি ডিজিজ আছে সেগুলো যদি আগে থেকে বলেন, যে অ্যাড্রেনাল কর্টেক্স এর মধ্যে হরমোন হচ্ছে কি কি, সেটা হচ্ছে আমাদের কর্টিসল আছে, অ্যালডোস্টেরন আছে এন্ড অ্যান্ড্রোজেন আছে। আমি যদি মোটা মোটা দাগে কথা বললাম। তো এখন দেখো, আমাদের যেটা ভাবতে হবে, আমাদের যেটা প্ল্যান, সেটা হচ্ছে আগে আমরা ডেফিসিয়েন্সির কারণে কি কি ডিজিজ হচ্ছে এই হরমোন গুলা, অ্যাড্রেনাল কর্টেক্স হরমোন গুলা ডেফিসিয়েন্সির কারণে কি কি ডিজিজ হচ্ছে সেগুলা শিখবো। তারপরে আমরা এক্সেস এর কারণে কি কি ডিজিজ হচ্ছে সেগুলো শিখবো, ঠিক আছে? তো আমরা একটু আগে ক্লাসিফাই করি। তো কারো যদি অডিও অন থাকে, কাইন্ডলি অডিও অফ করে ফেলো। বোধহয় কারো অডিও অন আছে। আই হোপ তোমার শুনতে পাচ্ছ ক্লিয়ার তোমার কথাগুলো। এখন দেখো, তাহলে আমরা আসি যে এখন মনে করো কোনো কারণে যদি অ্যাড্রেনাল কর্টেক্সে আমাদের ডেফিসিয়েন্সি হয়, এখন তুমি বলতে পারো ভাই অ্যাড্রেনাল কর্টেক্সে ডেফিসিয়েন্সি হয় এটা না বলে কি আমার এটা বলা উচিত না যে আমার কোনো হরমোনের ডেফিসিয়েন্সি হয়? তোমার কথা হলো ঠিক, বাট ডেফিসিয়েন্সির ক্ষেত্রে যেটা হয় তোমরা তো জিনিস খেয়াল করবা, সরি, যে আমার হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সে যে 3টা হরমোন আছে, কর্টিসল, অ্যালডোস্টেরন এন্ড অ্যান্ড্রোজেন, সেই 3টা হরমোন কিন্তু মোটামুটি এসিটিএস রেগুলেট করতেছে, তাই না? অ্যালডোস্টেরনকে যদি অ্যাঞ্জিওটেনসিন 2 মেইনলি রেগুলেট করে, বাট এসিটিএস এর রোল কিন্তু খুব বেশি। তার মানে এটা কি, মানে হচ্ছে আমাদের যখন ডেফিসিয়েন্সি হবে তখন ইউজুয়ালি একসাথে ডেফিসিয়েন্সিটা হচ্ছে, ওকে? একসাথে বলতে যে আমাদের একসাথে মেইনলি হরমোনটা কমে যাচ্ছে, ওকে? এটা মিন করতে হচ্ছে। তো ফার্স্ট যে ডিজিজটা আমরা পড়বো প্যাথোফিজিওলজিতে, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তো টার্মটাকে খেয়াল করো, হ্যাঁ, প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। এখন তোমরা সবাই জানো যে ভাইয়া কিভাবে পড়াইছে, সেটা হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে ওই অর্গানের ডিসরাপশন, হ্যাঁ। তার মানে আমার অ্যাড্রেনাল কর্টেক্স এর কোনো ডিসরাপশনের কারণে আমি এই ডিজিজটা পাবো। সেকেন্ডে হচ্ছে আমরা কি পাবো, সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টেক্স, অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি, ঠিক আছে? তাহলে তুমি গেস করো যে সেকেন্ডারি মানেটা কি, মানে হচ্ছে এই সেকেন্ডারি যে ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা মিউচুয়ালি অ্যাড্রেনাল কর্টেক্স এর কারণে না, তার হায়ার কোনো সেন্টারের কারণে, ঠিক আছে? এটা আমি তোমাদের সাথে মেইনলি ডিসকাশন যেতে যাচ্ছি। তো চলো শুরু করি আমরা প্রাইমারি অ্যাড্রেনাল কর্টিক্যাল যে ডেফিসিয়েন্সি, সেটা মানে কি? সো তোমার আগে মাথায় নিয়ে আসতে হবে যে প্রাইমারি অ্যাড্রেনাল কর্টিক্যাল যে ডেফিসিয়েন্সি আছে
সেটাতে আমাদের 3টা হরমোনই কম। ওকে, এটা সবাইকে মাথায় আনতে হবে। এখন দেখো আমি আচ্ছা তোমাদেরকে আরেকটা পিডিএফ অন করে দেখাই। আমাকে দুটো স্লাইড একসাথে ওপেন করে করতে হবে। অনেকে যে ফিগারটা দেখাতে চাচ্ছি ফিগারটা দুটো একসাথে নিয়ে আমরা করবো, ইজি হয়। তোমরা সবাই দেখতে পাচ্ছ আই হোপ যে আমাদের বায়োসিনথেসিস যেটা ছিল অ্যাড্রিনাল কর্টিকল বায়োসিনথেসিসটা দেখো, তাহলে আমাদের গ্রেটার পিকচারে ব্রডার ওয়েতে খুব ইজিলি পড়া হয়ে যাবে। দেখো যেটা বললাম যে আমরা কোলেস্টেরল হচ্ছে আমাদের প্রিকারসর, তাই না? কোলেস্টেরল হচ্ছে আমাদের প্রিকারসর, এগুলো আমরা ডিসকাস করছি, তোমরা এখন আমার সাথে ভালো জানো। কোলেস্টেরল ছিল আমাদের প্রিকারসর, এই যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরল থেকে আমরা কি পাইছি? আমরা পাইছি অ্যালডোস্টেরল, আমরা পাইছি হচ্ছে কর্টিসল, আমরা পাইছি হচ্ছে অ্যান্ড্রোজেন্স। অ্যান্ড্রোজেন্স মেইনলি ডাইহাইড্রোপিয়ান্ড্রোস্টেরন আর হচ্ছে অ্যান্ড্রোস্টেনোডাইন, এই দুটাকে মেইনলি অ্যান্ড্রোজেন্স বলা হয়। তারা আলটিমেটলি কনভার্ট হয় টেস্টোস্টেরনে এন্ড স্টেরনে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো এই যে 3টা হরমোনের আমাদের কিন্তু এসিকেস খুব বড় একটা বিগার রোল প্লে করে, সেটা হচ্ছে কর্টিসল এন্ড অ্যান্ড্রোজেনের রেগুলেশন। তোমার এটা জানা, গত ক্লাসে অনেক ডিটেইলস পড়েছি। আর অ্যালডোস্টেরনের যে ইনিশিয়াল ইফেক্টটা সেটা অবশ্যই এসিকেস দিচ্ছে, দেখতেই পাচ্ছ, যেহেতু ইনিশিয়াল যে এনজাইম কোলেস্টেরল ডেসমোলেজ, সেটাই 3টা হরমোন সিনথেসিসের ক্ষেত্রে একটা কমন এনজাইম, তাই না? কিন্তু আমাদের সবচেয়ে মেইন যে রেগুলেশনটা করে অ্যালডোস্টেরন সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন 2। ওকে, হুইচ স্টিমুলেটস আমাদের অ্যালডোস্টেরন সিনথেস এনজাইমটা। এটা মেন খেয়াল করো এবং মনে রাখো। তাহলে দেখো, তাহলে আমাদের যদি এখন প্রাইমারি অ্যাড্রিনাল ডেফিসিয়েন্সি হয়, তাহলে আমাদের অ্যালডোস্টেরন কমবে, অ্যালডোস্টেরন উইল বি ডিক্রিজড, কর্টিসল উইল বি ডিক্রিজড এন্ড অ্যান্ড্রোজেন উইল বি ডিক্রিজড। কথাটা খুব ভালোভাবে দেখো, হ্যাঁ, এটা বুঝতে হবে খুব সুন্দর। তাহলে দেখো আমরা যদি শুরু করি, এখানে কি বলতে চাচ্ছে যে প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ডেফিসিয়েন্সি আরেকটা নাম হচ্ছে অ্যাডিসন ডিজিজ। তো তোমরা কিন্তু তোমাদের এক্সামে দুইটা জিনিসই দেখতে পারো, যে তোমার অপশনে অ্যাডিসন ডিজিজও দেখতে পারো অথবা প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসুফিসিয়েন্সি এই টার্মটাও খেয়াল করতে পারো। সো একটু চোখ কান খোলা রেখে পড়তে হবে। সো অ্যাডিসন ডিজিজ যেটা হচ্ছে, দেখো অ্যাডিসন ডিজিজটা মেইনলি হচ্ছে আমাদের একটা অটোইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে? সো এখানে যেটা হয়, অটোইমিউন ডিস্ট্রাকশন হয়। এখন কথাটা হচ্ছে তাহলে কোন জোনটা ডিস্ট্রাকশন হতে পারে? অ্যাড্রেনাল কর্টেক্স মধ্যে তুমি এই জোনে 3টা জোন থাকে, গ্লোমেরুলাস, ফ্যাসিকুলার, রেটিকুলারিস। বাট ইন্টারেস্টিংলি এই অটোইমিউন ডিস্ট্রাকশনটা শুধুমাত্র কোন একটা নির্দিষ্ট জোনকে এফেক্ট করবে না, তারা হোল যে জোন আছে অ্যাড্রেনাল কর্টেক্সের টোটাল জোনটাকে ডিস্ট্রাকশন করবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে আমাদের কনসিকুয়েন্সেসটা কিন্তু খুব একটা ভালো হওয়ার কথা না, যেহেতু আমাদের 3টা হরমোনের যে অরিজিন সেটাকে ডিস্ট্রাকশন করে দিচ্ছে, তাই না? অটোইমিউন ডিস্ট্রাকশন অফ দ্য অ্যাড্রেনাল কর্টেক্স। তাহলে আমরা ডিক্রিজ সিনথেসিস তুমি কার পাবা বলো? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তুমি কর্টিসল কম পাবা, অ্যালডোস্টেরন কম পাবা এবং অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স কম পাবা। আমি কিন্তু তোমাদেরকে খুব ক্লিয়ার করে পড়াই একটা কনসেপ্ট যখন পড়ানোর সময়, কারণ আমি কিন্তু বুঝি। সেটা হচ্ছে তুমি কখনোই এই যে স্টেপ 1 এর কোনো কোশ্চেন বা টেস্ট তুমি কখনোই কোনো তোমার টপিকে বা কোনো কনসেপ্টে 50% বা 70% বুঝে মুভ করতে পারবে না। তো আমার একটা পরিচিত ভাই আছে যিনি আজকে স্টেপ 2 শিখে দিলেন। সো তার কাছে আমি আজ করছিলাম, ভাই স্টেপ 2 শিখের জন্য আপনি আমাকে কি একটা অ্যাডভাইস দিবেন, যেহেতু আপনি এক্সাম দিয়ে আসলেন। তো তার অ্যাডভাইসটা কি? তার অ্যাডভাইসটা হচ্ছে, দেখো যে তুমি স্টেপ 1 এর পরে যত দ্রুত পসিবল স্টেপ 2 শিখে দিবে, এটা হচ্ছে অ্যাডভাইসটা। কেন? কথাটা বলার তো একটা কারণ আছে, তাই না? কথাটা কি? কথাটা হচ্ছে স্টেপ 2 শিখে স্টেপ 1 এর 50%, ওকে? মানে এই যে তুমি আমাকে বলো আমার স্টেপ 1 স্টেপ 2 শিখবে, ডিস্টেন্স কি? স্টেপ 1 এ হচ্ছে তোমাকে থাকবে যে অ্যাডিসন ডিজিজের একটা পেশেন্টের ফিজিওলজি থাকবে, কেন হচ্ছে, ক্লিনিক্যাল ফিচার গুলো থাকতে পারে, তোমাকে শিখতে হবে প্যাথোলজি কেন হচ্ছে। ওকে, এই পর্যন্ত ম্যাক্সিমাম, এই পর্যন্ত। সিকে মানে কি? সিকে মানে হচ্ছে এই অ্যাডিসন ডিজিজ তোমার আছে, কিন্তু তোমাকে এখন আস্ক করবে কি ইনভেস্টিগেশন, তুমি কেমনে একটা পেশেন্টের অ্যাডিসন ডিজিজ ডায়াগনোসিস করবা এবং কি দিয়ে ট্রিট করবা এবং তোমার ফলো আপটা কি হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিকে। তুমি আমাকে বলো যে তুমি যদি অ্যাডিসন ডিজিজের ডায়াগনোসিস বা ম্যানেজমেন্ট শিখতে চাও, তোমাকে তো অ্যাডিসন ডিজিজের ফিজিওলজি প্যাথোলজি জানতে হবে।
তাই না? তো এই জন্য হচ্ছে বিষয়টা এরকম, সিকে স্টেপ 1 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টেপ 1 তোমার বেসিক বা কনসেপ্ট যতটা ভালো হবে তোমার সিকে তে স্কোর ঠিক ততটা ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এখন যেটা বললাম যে অ্যাড্রেনাল, অ্যান্ড্রোজেনস, অ্যালডোস্টেরন, কর্টিসল তিনটাই কমে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি যে ভাইয়া এই যে একটা পেশেন্টের অ্যাডিশন ডিজিজে কি কি ফিচার নিয়ে আসতে পারে। কেমনে প্রেডিক্ট তুমি করতে পারো? তুমি চিন্তা করো যে কর্টিসলের ফাংশন গুলা কি কি। ওকে, তাহলে কর্টিসলের যে ফাংশন আছে তুমি চিন্তা করবে অ্যালডোস্টেরনের ফাংশন গুলা কি কি। তুমি চিন্তা করো অ্যান্ড্রোজেন আমাদের কি কাজে লাগে। তাহলে ওই জিনিসগুলো যখন তুমি পাচ্ছ না, তাহলে ওর যে ডেফিসিয়েন্সির কারণে যে সিমটম গুলো তুমি পাওয়ার কথা সেগুলো তুমি এডিশন ডিজিজে পাবা। তাহলে মনে করো তুমি কর্টিসলের কাজটা কি ছিল তুমি বলো। কর্টিসলের কাজ ছিল হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ানো, তোমরা সবাই সেটা জানো। তাহলে এখন যদি কর্টিসল একটা পেশেন্টের ডেফিসিয়েন্ট হয়, এডিশন ডিজিজে কর্টিসল যদি ডেফিসিয়েন্স হচ্ছে যেহেতু পেশেন্টের, তো এই ডেফিসিয়েন্সি যেহেতু হচ্ছে তাহলে একটা পেশেন্টের তুমি হাইপোগ্লাইসিমিয়া পাবা, তাই না? হাইপোগ্লাইসিমিয়া পাবা যেহেতু ব্লাড গ্লুকোজ কমবে, অ্যানোরেক্সিয়া মানে ক্ষুধা-মন্দ থাকবে, ওয়েট লস হবে। যেহেতু হাইপোগ্লাইসিমিয়া হবে সেটা ওয়েট লস হবে। হ্যাঁ, নরসিয়া, ভমিটিং হতে পারে, উইকনেস ডেভেলপ করবে, লেথার্জি ডেভেলপ করবে, কারণ আমাদের কর্টিসল তো স্ট্রেস হরমোন। ওকে, আচ্ছা এখন তুমি আসো ভাই অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সির জন্য আমরা কি কি পাবো। তাহলে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি, আচ্ছা তোমরা কিন্তু খুব ভালো মতো খেয়াল করো, আমি কিন্তু এই কথাগুলো প্যাথোলজিতে বলবো না। হ্যাঁ, প্যাথোলজিতে যখন অ্যাডিশন ডিজিজ পড়াবো ফার্স্ট এড এন্ড ব্ল্যাক বুক থেকে, তখন এই জিনিসগুলো যেখানে না থাকবে, ফার্স্ট এডের যেগুলো এক্সট্রা বা ব্ল্যাক বুকের যে জিনিসগুলো এক্সট্রা সেগুলো কিন্তু আমি পড়াবো। হ্যাঁ, তো খুব ভালো মতো কনসেন্ট্রেশন দিতে হবে। এখন না হলে আমি যদি আবার রিপিট করি তাহলে কখনো কোর্স শেষ হবে না আমাদের। দেখো এখন অ্যালডোস্টেরনের ফাংশন কি কি আমি অনেকবার বলছি। অ্যালডোস্টেরনের ফাংশন হচ্ছে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, পটাশিয়াম এন্ড হাইড্রোজেন সিক্রেশন করা। তাহলে অ্যালডোস্টেরন যদি ডেফিসিয়েন্ট হয়, সে যদি সেটা না করতে পারে, তাহলে একটা পেশেন্টের কি ডেভেলপ করবে? হাইপোটেনশন ডেভেলপ করবে। কেন? কারণ সে ইসিএফ ভলিউমটা তার কমবে, যেহেতু সে রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না সোডিয়াম, তাই না? তাহলে হাইপোটেনশন ডেভেলপ করবে। এবং তুমি বলো যদি একটা পেশেন্ট পটাশিয়াম সিক্রেশন না করতে পারে, তাহলে তার ব্লাডে যে পটাশিয়ামের লেভেল সেটা বেড়ে যাবে, হাইপারকালেমিয়া হবে, তাই না? এবং যদি হাইড্রোজেন সিক্রেশন করার কথা সেটা যদি হাইড্রোজেন সিক্রেশন না করতে পারে, হাইড্রোজেন সিক্রেশন না করতে পারে মানে কি বলো? হাইড্রোজেন সিক্রেশন না করতে পারে মানে হাইড্রোজেন লেভেলটা বাড়া, হাইড্রোজেন লেভেলটা বাড়া, হাইড্রোজেন লেভেল বাড়া মানে কি? পিএইচ কমা। পিএইচ কমানো সেটাকে আমরা কি বলি? মেটাবলিক অ্যাসিডোসিস বলি। তাহলে পেশেন্টের কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে, ঠিক আছে? হাইপারকালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড হাইপোটেনশন। তাহলে এখন তুমি আসো, তাহলে ভাই অ্যান্ড্রোজেনের কি সমস্যা? অ্যান্ড্রোজেন যেহেতু নাই পেশেন্টের, তাহলে অ্যান্ড্রোজেন কি সমস্যা? তোমাদেরকে একটা কথা বলছিলাম আমি অ্যান্ড্রোজেন সম্পর্কে, বলো তো দেখি। যে এখন যদি এই পেশেন্টের এই যে পাচ্ছি, তুমি হচ্ছে একটা 25 বছরের মেল তোমার কাছে আসছে, আমি আবারও বলতেছি 25 বছরের মেল পেশেন্ট তোমার কাছে আসছে, তার ডায়াগনোসিস করলো প্রাইমারি অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি। তুমি আমাকে বলো তো, এই যে অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন তো পেশেন্টের ডেফিসিয়েন্ট হবে, তুমি মেলে পেশেন্টের কি কি ফিচার পাবা এই অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির কারণে? ওটা বলো দেখি। 25 বছরের মেল তোমার কাছে আসছে, চ্যাটে লিখো আমি এই কথা কতকাল বলছি। শুধুমাত্র অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির কারণে কি পাবা? বাকিগুলো তো তুমি পাবাই, সমস্যা নেই। বাকি অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের জন্য মেল পেশেন্টের তুমি কি ফিচার পাবে জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে গতদিন ডেসক্রাইব করছি। কেউ যদি না পড়বে কিন্তু হতাশ হয় না, ঠিক আছে? আমি এক্সপেক্ট করি না অবশ্যই যে তুই, আমি আজকে যা পড়াচ্ছি তোমার আজকে সেটাই পড়তেছো, অনেকে পিছায় আছে। আই নো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দুই একজন তো আছে যে তারা পড়তেছে, টেস্ট সেশন ডিসকাস করবে, ঠিক আছে? আর কারা অ্যান্সার? ছেলেদের তো পারার কথা রে ভাই, ছেলেরা তো পাবে অ্যাটলিস্ট। আচ্ছা, লেস টু নেক্সট লেয়ার, ঠিক আছে? আরো মেয়েরাই তো অ্যান্সার দিচ্ছে আমাদের। ছেলেদের টেস্ট করে লাভটা কি তাহলে? তোমরা যদি অ্যান্সার গুলো না পাবো, এটা কোনো কথা? আমি গতদিন যে এতবার বললাম আই ওয়ান্ট অ্যান্সার, অ্যান্সার চেয়ে মাহমুদুল আলী, তোরা সব কোথায়? এই রেসপন্স কোথায় এখন? রেসপন্স কোথায়? তোরা বলছি ক্লাসে আছে, ক্লাসে নেই? ম্যাক্সিমাম তো ছেলেরা ক্লাসে নেই। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে দেখো, টেস্টোস্টেরন কম্পেনসেট করবে সেক্সুয়ালি ইমপারফেক্ট। এটা ভাই সেক্সুয়ালি ইমপারফেক্ট এর টার্ম তুমি কই শিখছো? সেক্সুয়ালি ইমপারফেক্ট, লস অফ লিবিডো। আচ্ছা ঠিক আছে, শোনো, ছেলেদের ক্ষেত্রে যেটা হবে, মেলদের কোনো এফেক্টই পড়বে না। হ্যাঁ, গতদিন তো আমি তোমাদেরকে বলছিলাম যে মেলদের কোনো এফেক্ট পড়বে না। কেন?
কারণ যেটা হচ্ছে মেলদের তো টেস্টিস আছে টেস্টোস্টেরন প্রোডিউসের জন্য, লেইডিক সেল আছে তাই না, তাদের তো অ্যাড্রেনাল কর্টেক্স প্রয়োজন নাই টেস্টোস্টেরনের জন্য। কিন্তু ফিমেলদের যেহেতু এইটা একটা অ্যান্ড্রোজেনের যে সোর্সটা, ফিমেলদের অ্যান্ড্রোজেনের সোর্স শুধুমাত্র অ্যাড্রেনাল কর্টেক্স, কিন্তু মেলদের তো অ্যান্ড্রোজেনের সোর্স শুধুমাত্র অ্যাড্রেনাল কর্টেক্স না, তাই না? এটা তো আমি বলছি কতদিন যে মেলদের তো অ্যাড্রেনাল যে অ্যান্ড্রোজেন সেটা সোর্স শুধুমাত্র কি না অ্যাড্রেনাল কর্টেক্স না, তাদের টেস্টিস থেকে ডেভেলপ করবে টেস্টোস্টেরন, ওটাই এনাফ। অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন দে ডোন্ট কেয়ার। আর ফিমেলদের কথা চিন্তা করতে হবে যে ফিমেলদের অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের সোর্স একটাই, সেটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। ওকে, তাহলে তুমি অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি হলে সেটা ফিমেলের যে ইফেক্ট গুলা সেগুলো প্রমিনেন্ট হবে। আমি যে কতদিন এই কথাটা বলছি তোমাদেরকে, কোথায় গেল সেটা, এই যে দেখো, এই যে দেখো যে মেলের ক্ষেত্রে অ্যাড্রেনাল যে অ্যান্ড্রোজেন হচ্ছে প্লে এ অনলি এ মাইনর রোল বিকজ ডি নোভো সিনথেসিস অফ টেস্টোস্টেরন। হ্যাঁ, ওকে, টেস্টিসে সেটা হচ্ছে এনাফ। কিন্তু ফিমেলে আমাদের অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন্স আর দ্য মেজর অ্যান্ড্রোজেন্স। ওকে, এটা হচ্ছে মেইন সোর্স আমাদের ফিমেলদের পিউবিক অ্যান্ড অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপ করার জন্য, লিবিডো ডেভেলপ করার জন্য। এটা তো আমি কতদিন বলছি। তাহলে এখন যেটা হবে চিন্তা করো, তাহলে একটা 25 ইয়ার্স মেলে তুমি এইরকম কোনো সিমটম পাবা না অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির কারণে। কিন্তু একটা ফিমেল যদি তোমাকে আসে 25 ইয়ার্স ওল্ড ফিমেল, তার সেই একই এই জিনিসগুলো তুমি পাবা কর্টিসল অ্যান্ডোস্টেরন ডেফিসিয়েন্সির জন্য। ওগুলো পাশাপাশি তুমি যেটা পাবা সেটা হচ্ছে যেহেতু ফিমেল, যেহেতু অ্যান্ড্রোজেনের সোর্স এটাই, তাহলে লস অফ অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন হবে তাই না, মানে ডাইহাইড্রোজেন এন্ড এন্ডোস্টেরন, আলটিমেটলি পিউবিক হেয়ার অ্যাক্সিলারি হেয়ার এগুলো গ্রো করবে না এবং লিবিডোটা ডিক্রিজ থাকবে। এটা কিন্তু আমি এতবার তোমাদেরকে এমফাসাইজ কেন করতেছি, কারণ তোমার কেস তুমি যদি ডায়াগনোসিস করতে পারবে না, হ্যাঁ, যে এটা কিসের ডেফিসিয়েন্সি, তোমাকে বুঝতে হবে যে এই অ্যাডিসন ডিজিজ বা একটা পেশেন্টের যখন অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি হবে, মেলের কি কি সিমটম পাবা, কর্টিসল ডেফিসিয়েন্সি যেগুলো আসছে তুমি পাবা, অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি যেগুলো আসছে তুমি পাবা। কিন্তু অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনের জন্য সে খুব বেশি সিমটম শো করবে না, মেইনলি এই দুটো হরমোনের জন্য শো করবে। কিন্তু একটা ফিমেল অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন অবশ্যই তার সিমটম শো করবে তার ডেফিসিয়েন্সির জন্য। তোমাকে আমার কাছে বুঝতে পারছো, বুঝলে ইয়েস লেখো, নাহলে আমাকে আবার বলতে হবে, কারণ কনসেপ্টটা খুবই টাফ, টাফ না সরি, কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্টটা তো ইজি বুঝতে পারলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখো, এখন আমি যে জিনিসটা পড়াবো এটা খুবই বোঝাটা ইম্পর্টেন্ট। তাহলে অ্যাডিসন ডিজিজে কি হচ্ছে আসলে? তাহলে অ্যাডিসন ডিজিজে আমাদের আলটিমেটলি কি হবে বলো তো দেখি। অ্যাডিসন ডিজিজে আমাদের আলটিমেটলি কর্টিসল কমবে, অ্যালডোস্টেরন কমবে, অ্যান্ড্রোজেন কমবে। তাহলে তুমি দেখো, অ্যালডোস্টেরন যদি পেশেন্টের কমে, কর্টিসল যদি কমে এবং এই অ্যান্ড্রোজেন যদি কমে, এগুলা কি করবে? এগুলা সবাই গিয়ে ফিডব্যাক দিবে কাকে? সবাই গিয়ে ফিডব্যাক দিবে এই যে এসিটিএস কে, তাই না? সবাই গিয়ে ফিডব্যাক দিবে হচ্ছে এসিটিএস কে। তাহলে এসিটিএস কে যদি সবাই গিয়ে ফিডব্যাক দেয়, তাহলে এসিটিএস উইল বি ইনক্রিজড, এসিটিএস উইল বি ইনক্রিজড। ওকে, আমি তার একবার তোমাদেরকে একটু ডেমনস্ট্রেট করে দিই কি বলতে যাচ্ছি, দেখো। তাহলে আমাদের আসতেছে কোথেকে, আলটিমেটলি আসতেছে হচ্ছে এসিটিএস থেকে, তাই না? এসিটিএস মেইনলি মনে করো ইনফ্লুয়েন্স করতেছে তিনটা হরমোনকে। হ্যাঁ, এটা হচ্ছে কর্টিসল, অ্যালডোস্টেরন আর হচ্ছে অ্যান্ড্রোজেন্স। তাহলে এখন এই তিনটা হরমোন যদি যদি এসিটিএস রেগুলেট করে, তাহলে এই তিনটা হরমোন যখন কমবে, তাহলে ওরা ফিডব্যাক দিবে, তাই না? তাহলে ফিডব্যাক দিলে এসিটিএস বাড়বে। তোমার আশা করি আমার কথা বুঝতে পারছো, এটা খুবই ইম্পর্টেন্ট বোঝাটা। তাহলে এই যে এসিটিএস বাড়লো, তাহলে এই জন্য তুমি অ্যাডিসন ডিজিজের একটা মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ফিচার পাবে একটা পেশেন্টের, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন। ওকে, অ্যাডিসন ডিজিজ অলসো ক্যারেক্টার বাই হাইপার পিগমেন্টেশন, মানে স্কিনে স্কিনে বেশি ব্ল্যাকেনিং থাকবে, মেইনলি কোথায়, এলবোস, নিজ, হ্যাঁ, নিপল, সেরিওলা এন্ড হচ্ছে নেইল বেডস, খুবই ইম্পর্টেন্ট। তাহলে হাইপার পিগমেন্টেশন ডেভেলপ হবে, তুমি পেশেন্টে যখন এক্সামিন করবা দেখবে অ্যাবডোমেনের উপরে বা হচ্ছে এলবো বা হাতের পায়ে বেশি হাইপার পিগমেন্টেশন আছে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে ভাই কেন হাইপার পিগমেন্টেশন আছে? কারণটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন আমাদের রেজাল্ট ডেভেলপস অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজ লেভেলস অফ এসিটিএস। এখন তোমার সবাই মনে করে দেখো যে আমাদের এসিটিএস এর ভিতরে একদম ফার্স্টের দিন ক্লাসে পড়েছিলাম যে এসিটিএস আর মেলানোসাইটিক স্টিমুলেটিং যে হরমোন আছে তাদের অরিজিন একই জায়গায়, এবং এসিটিএস এর একটা এলিমেন্ট হচ্ছে আলফা এনএসএইচ ফ্র্যাগমেন্ট, মানে আলফা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তাহলে এসিটিএস যদি বাড়ে, তাহলে আমাদের যেহেতু পিগমেন্টেশনের জন্য মেলানোসাইট দরকার, তাই না, মেলাটোনিন দরকার, তাহলে এই যে মেলানিন দরকার সরি, এই সেই হচ্ছে আমাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ওকে, এটা হচ্ছে কথা। তাহলে হাইপার পিগমেন্টেশন হবে, তাহলে হাইপার পিগমেন্টেশন আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট একটা ক্লু। তাহলে আমাদের এসিটিএস এ বা অ্যাডিসন ডিজিজ একটা পেশেন্টে তাহলে ল্যাব তুমি কি ল্যাব করে কি দেখবা,
ল্যাব করে যেটা দেখবা সেটা হচ্ছে এসিটিএইচ মাস্ট বি হাই, ওকে, ফিডব্যাকের জন্য। এটা মনে রাখতে হবে। তাহলে এই এসিটিএইচ দিয়ে এখন কথা হচ্ছে এই এসিটিএইচ দিয়েই তুমি ডিফারেন্সিয়েট করবা ফেসে কেমন পিগমেন্টেশন হবে। পিগমেন্টেশন তো হাইপার পিগমেন্টেশন, ওকে, কিন্তু ফেসে ইউজুয়ালি আমরা হাইপার পিগমেন্টেশন পাই না। কিছু স্পেসিফিক এরিয়া আছে, সেটা হচ্ছে এলবোতে পাবা, আর হচ্ছে নিতে পাবা, নেল বিটে পাবা, নিপলস আর রেডিয়াল, ওকে। অথবা কোনো যদি কোনো একটা পেশেন্টের কোনো সার্জারি করো, রিসেন্ট স্কার অনেক বেশি পিগমেন্টেড হয়ে যাবে, ওকে, এই কারণে। আচ্ছা, তাহলে এখন দেখো কিছু স্পেসিফিক এরিয়া, অনলি কিছু স্পেসিফিক এরিয়া। আচ্ছা, তাহলে দেখো এখন তাহলে তুমি যে এসিটিএস তোমার ইনক্রিজ থাকবে, তাহলে এটা দিয়ে তুমি কিন্তু বুঝতে পারতেছো তোমার ডিজিজটা কোন টাইপের, এটা কি কোনো প্রাইমারি ডিফেক্ট বা সেকেন্ডারি ডিফেক্ট। কারণটা হচ্ছে এসিটিএস দেখো মাস্ট বি হাই নট লো, এন্ড দ্য কজ অফ hypocortisolism মাস্ট নট বি এ এসিটি ডিফেক্ট ইন দ্য এসিটিএস সিক্রেশন ফ্রম অ্যান্টেরিয়র পিটুইটারি। এটা কথাটার মানেটা কি? কথাটার মানেটা কি? কথাটার মানে হচ্ছে কি, সোজা করে যেটা বলছি এর আগে অনেকবার এবং এখনো বলবো, সেটা হচ্ছে মনে রাখবা প্রাইমারি ডিজিজ মানে আসলে কোথায় সমস্যা। ঠিক আছে, আমাদের সমস্যাটা হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। আমাদের ডিজিজের নাম হচ্ছে অ্যাডিসন ডিজিজ, যেটা আরেকটা নাম হচ্ছে প্রাইমারি অ্যাড্রেনাল কর্টিকল ইনসাফিসিয়েন্সি। তাহলে সমস্যাটা আমাদের এসিটিএইচ এ না। এসিটিএইচ কোথা থেকে সিচুয়েশন হয় বলো দেখি? এসিটিএইচ কোথা থেকে সিচুয়েশন হয়? আরে এগুলো তো এত সময় লাগলে হবে না, এগুলো তো ইজি ইজি কোশ্চেন করতেছি। এসিটিএস কোথা থেকে সিচুয়েশন হয়? এটা না পড়লে খবর আছে। ভেরি গুড, ভেরি গুড। অর্পিতা, যেমন আর মৃত্তিকা, আসুরা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো, তাহলে ভেরি গুড, আমি সো প্রাউড অফ ইউ। সত্যি এটা হচ্ছে আমি যখন প্রশ্নগুলো করবো এবং ক্যাচ করবো, হ্যাঁ, ক্যাচ করাটা এত ইজি না, ক্যাচ করাটা অনেক বেশি টাফ। তো ক্যাচ করতে বলছো, থ্যাংক ইউ। তাহলে দেখো, তাহলে এটা কিন্তু অ্যান্টিরিয়র পিটুইটারি ডিজিজ না, এটা হচ্ছে আমাদের অ্যাডেনাল কর্টেক্সের ডিজিজ। এই যে এই জায়গাটার ডিজিজ, তাই না, অ্যাডেনাল কর্টেক্সের ডিজিজ। তাহলে আমাদের এটা প্রাইমারি ডিজিজ, হ্যাঁ, এটা সবসময় মনে রাখবে। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। তাহলে আসলে এখানে আমরা একটু সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি পড়ি। আর প্রাইমারি অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি আমাদের ডাব, দেখছো? তুমি যদি একটা কনসেপ্ট বুঝো তাহলে কত ইজি সবকিছু। এগুলো কিন্তু সারা জীবন মুখস্থ করে আসছে, সবকিছু বুঝে বুঝে পড়তে হবে এইভাবে। তাহলে এখন আসো সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি কি হয় সেটা আমরা এখন করি, হ্যাঁ। তাহলে সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি মানে আমাদের হচ্ছে যে হায়ার সেন্টার গুলো থাকবে। এখন তুমি বলতো হায়ার সেন্টার কি? হায়ার সেন্টার কি আমাকে বলতে বলো তো, হায়ার সেন্টার কি কি? দেখি আমি তোমাদের কাছে এক্সপেক্ট করতেছি। হায়ার সেন্টার কি কি? কোন দুইটা কারণ, কোন দুইটা জিনিস এখানে হায়ার সেন্টার আমাকে বলো। কোন দুইটা জিনিস বা কোন দুইটা লোকেশন হায়ার সেন্টার, কেউ বলতে পারবা? ভেরি গুড কৃতিকা, ভেরি গুড, আই এম সো ইমপ্রেস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে ভেরি গুড মিতা, তাহলে যেটা হচ্ছে যে হায়ার সেন্টার আমাদের হচ্ছে হাইপোথ্যালামাস এন্ড অ্যান্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে। তাহলে হাইপোথ্যালামাস থেকে আমাদের রিলিজ হয় কর্টিকো কর্টিকোর যে ট্রপিন যে রিলিজিং হরমোন আছে সেটা। এবং দেখো তাহলে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সেটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হচ্ছে এসিটিএইচ। তাহলে কোনো কারণে যদি আমাদের হাইপোথ্যালামাস অথবা অ্যান্টেরিয়র পিটুইটারি ডিস্টারবেন্স হয়, আমি আবার বলতেছি যদিও হাইপোথ্যালামাসের ডেফিসিয়েন্সিটা খুবই আনকমন, কিন্তু এসিটিএইচ ডেফিসিয়েন্সি খুবই কমন, মানে পিটুইটারি ডেফিসিয়েন্সি খুবই কমন। তাহলে ইনসাফিসিয়েন্ট সিআরএইচ অথবা এসিটিএইচ যদি তুমি পাও, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি অ্যাড্রেনাল কর্টেক্স থেকে হরমোনগুলো সিক্রেশন কমে যাচ্ছে। কিন্তু মজার কিছু বিষয় আছে এখানে, যে কনফ্লিক্ট আছে, সেই কনফ্লিক্ট গুলোতে আমি চাই তোমাদের খুব ভালো মতো কনসেন্ট্রেশন দাও। এইসব কনফ্লিক্ট কিন্তু আমি যখন পড়ছি তখন আমার সেকেন্ড টাইম বা থার্ড টাইম লাগছে বুঝতে। মনে করি ফার্স্ট টাইমে কনফ্লিক্ট গুলো ধরাই দিতে চাই। তাহলে কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমি কেমনে ডিফারেন্সিয়েট করব এই যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি থেকে, তাই না? তো ফার্স্ট অফ অল কি হচ্ছে, ফার্স্ট অফ অল দেখো তুমি যেটা পাবা একটা পেশেন্টের, সেটা হচ্ছে যে তোমাদের হায়ার সেন্টারে কোনো সমস্যা, তাহলে মনে করো এটা হচ্ছে সিআরএইচ, এটা হচ্ছে সিআরএইচ, দেন মনে করো এসিকেইস, হ্যাঁ, দেন এসিকেইস, দেন আমাদের কি কর্টিসল, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন, ওকে, অ্যান্ড্রোজেন। তাহলে দেখো আইদার আমাদের মনে করো সিআরএইচ এর সমস্যা হতে পারে অথবা এসিটিএইচ এর সমস্যা হতে পারে। তাহলে যখন এসিটিএইচ এর সমস্যা হয় মানে অ্যান্টিরিয়র পিটুইটারিতে সমস্যা, এটা পিটুইটারি গেলাম, তাই না, এটা হাইপোথ্যালামাস।
তাহলে যদি কোনো পিটুইটারিতে আমাদের কোনো সমস্যা হয়, পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হতে পারে, যে কোনো কারণে হতে পারে, হ্যাঁ, পিটুইটারি ইনসাফিসিয়েন্সি যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ডের কারণে এসিটিএইচ কমবে এবং কর্টিসল কমবে, অ্যালডোস্টেরন কমবে, অ্যান্ড্রোজেন কমবে। খুব ভালো মতো খেয়াল করো, এইটাই আমি বলতে যাচ্ছি। এখন কথা হচ্ছে এ কিন্তু নেগেটিভ ফিডব্যাক, এ যখন ফিডব্যাক দিচ্ছে, ওকে, এটা কাজটা নেগেটিভ ফিডব্যাক দাও, এ যখন ফিডব্যাক দিচ্ছে দেখো, সে কর্টিকোট্রপিক রিলিজিং হরমোনকে বাড়াইতে পারলো, ঠিক আছে, ইটস ওকে, এটা তোমার ইম্পর্টেন্ট না। কিন্তু সে কিন্তু পিটুইটারিকে বাড়াইতে পারবে না। কেন? কারণ পিটুইটারি নিজের সমস্যা, এখানে তার গ্ল্যান্ডেই তো সমস্যা, সে তো আর এসিটিএস কে বাড়াইতে পারবে না। ওকে, তাহলে ফার্স্ট ডিফারেন্সিয়েট কেমনে করবে ভাইয়া? সেটা হচ্ছে তুমি অবশ্যই এবং অবশ্যই আমাদের সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিতে এসিটিএস এর লেভেল উইল বি ডিক্রিজ, এবং এসিটিএস এর লেভেল যদি ডিক্রিজ হয় তাহলে তুমি কি হাইপার পিগমেন্টেশন পাবা? হাইপার পিগমেন্টেশন পাবা না। ওকে, তাহলে নো হাইপার পিগমেন্টেশন, নো এসিটিএস এলিভেশন। এবার আসো দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমি যেটা বললাম যে আমাদের কি কি সমস্যা হবে সেগুলো তো পরের কথা। ফার্স্ট অফ অল এসিটিএস লেভেল আর লো, ওকে, এবং এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এবং থার্ড, 3 নম্বর ক্রাইটেরিয়াটা কি? 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কি পাবো না? কোনো হাইপার পিগমেন্টেশন পাবো না। ওকে, এখন তুই বলতো সেকেন্ড ক্রাইটেরিয়া কি? 3টা ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট, কোনোটাই কোনোটার চাইতে কম ইম্পর্টেন্ট না। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে সেকেন্ড ডিস্টিংশন ক্রাইটেরিয়া, ঠিক না? ডিস্টিংশনটা হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সিতে অ্যালডোস্টেরনের লেভেলটা থাকবে নরমাল। আমি আবারও বলতেছি, অ্যালডোস্টেরনের লেভেলটা থাকবে নরমাল। এখন বলতে পারো ভাইয়া কেন আমাদের অ্যালডোস্টেরনের লেভেলটা নরমাল থাকবে, এটা তুমি বলতে পারো, ঠিক আছে, যে অ্যালডোস্টেরনের লেভেল নরমাল কেন থাকবে। দেখো, তাহলে যেটা বললাম যে আমাদের প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যেটা হচ্ছিল, তিনটাই কমে যাচ্ছিল আলটিমেটলি। ওকে, তিনটাই, অ্যালডোস্টেরন কমে যাচ্ছিল, কর্টিসল কমে যাচ্ছিল, অ্যান্ড্রোজেন কমে যাচ্ছিল। কিন্তু সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যেটা হবে আমার একটা পেশেন্টের, কর্টিসল কমে যাচ্ছে এবং ইস্ট্রোজেন এন্ড অ্যান্ড্রোজেনসটা কমে যাচ্ছে, ঠিক আছে, এই দুটো জিনিস কমে যাবে। এখন কথা হচ্ছে কেন? কারণটা হচ্ছে দেখো, কারণটা হচ্ছে আমার সেকেন্ডারি কর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি যেটা হয়, আমার এই যে এই স্টেপটা কর্টিকোস্টেরন থেকে অ্যালডোস্টেরন যে সিনথেসিসের স্টেপটা, এটা ইনট্যাক্ট থাকে। ওকে, এই যে পাথওয়েটা সেটা হচ্ছে আমার ইনট্যাক্ট থাকে, এই জন্য অ্যানজিওটেনসিন 2 আমার এই যে অ্যালডোস্টেরন পাথওয়েটাকে ইনট্যাক্ট রাখতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে অ্যালডোস্টেরনের লেভেল কিন্তু কমবে না। আমি আবারও বলতেছি, এখানে আমাদের ইউজুয়ালি অ্যালডোস্টেরনের লেভেল কমে না। দেখো, এই যে এখানে যে কথাটা বলছে যে অ্যালডোস্টেরন লেভেল ইউজুয়ালি নরমাল, কারণ অ্যালডোস্টেরন সিনথেসিস যেটা আছে বাই জোনা গ্লোমেরুলাসা রিকোয়ার্স অনলি টনিক লেভেলস অফ ইসিটিএস, ঠিক আছে। মানে কি বলতেছে যে অ্যাসিটিএস কমলেও আমার এখানে কেন অ্যালডোস্টেরনের উপরে কোনো ইফেক্টটা পড়তেছে না? কারণটা হচ্ছে আমার অ্যালডোস্টেরন রেগুলেশনটা এসিটিএস এর উপরে খুব একটা ডিপেন্ড করে না। এসিটিএস এর লেভেল যদি হালকা পাতলা হয়, খুবই কম হলেও এনাফ। কারণ এসিটিএস এর কাজ হচ্ছে, মনে করবা, সবসময় মনে রাখবা, অ্যালডোস্টেরন পাথওয়েতে এসিটিএস এর কাজ হচ্ছে জাস্ট ইনিশিয়াল এই এনজাইমটাকে স্টিমুলেট করা, দ্যাটস ইট। এর লেভেল যদি অল্প হয়, ইট ডাজন্ট ম্যাটার, কারণ হচ্ছে তাকে তো আর বাকি যে পাথওয়েটা সেটাকে তো তাকে তো ক্যারি করতে হচ্ছে না। ওকে, আশা করি বুঝতে পারছো, তাকে তো ক্যারি করতে হচ্ছে না, কারণ সেই পাথওয়েটা ক্যারি করবে হচ্ছে অ্যালডোস্টেরন অ্যানজিওটেনসিন 2। অ্যানজিওটেনসিন 2 তখন কি করবে? অ্যালডোস্টেরন সিনথেস যে এনজাইমটা আছে তাকে স্টিমুলেট করে দিবে, কারণ বাকি দায়িত্ব অ্যালডোস্টেরন অ্যানজিওটেনসিন 2 এর উপর পড়ে যাচ্ছে, ঠিক আছে। এখন তুমি বলতো ভাইয়া তাহলে প্রাইমারি অ্যাডেনোকর্টিক্যাল যে ইনসাফিসিয়েন্সি বললেন, ওখানে কেন তাহলে সমস্যা? ওখানে কেন সমস্যা? ওখানে কেন অ্যালডোস্টেরন কমে যাচ্ছে? কারণ বাবা, ওখানে সমস্যা ছিল আমার গ্ল্যান্ডেই তো সমস্যা ছিল। আমার সমস্যা ছিল গ্ল্যান্ডে, অ্যাডেনাল কর্টেক্সে। এখানে তো অ্যাডেনাল কর্টেক্সে কোনো সমস্যা, এখানে সমস্যা পিটুইটারিতে। ওকে, তোমাকে বুঝতে পারছো আমার কথা? ইয়েস লিখো যদি বুঝতে পারো, তাহলে আমার এই দুইটা ডেফিসিয়েন্সি পাওয়ানো ডান। প্রাইমারি এন্ড সেকেন্ডারি অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি। থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে আমাদের দেখো খুবই ইম্পর্টেন্ট দুটো ডিজ আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, তোমাদের মেডিসিন ভাইবা দিবা, সেখানেও দেখবা যে মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, তোমরা যখন স্টেপ 1 এর জন্য একবার ইউআর সলভ করে ফেলবা, বা স্টেপ 1 যখন দিবা, তুমি যদি ফাইনাল পেপার আগে দাও, তখন তার কাছে দেখবা মেডিসিন বই থেকে সে লিটারালি লাইক কি বলবো, হা হা করে ভাসবে যে আসলে আমাদের কি পড়ানো হয় ফাইনাল পেপার মেডিসিনে, কিছুই পড়ানো হয় না, কিছুই না, লিটারালি নাথিং। তোমার আসলে খুবই, মানে খুবই কি বলবো, লাইক বিনোদন পাবা যখন বইটা বা গাইডটা খুলবা। হ্যাঁ, ইভেন ডেভিডসন উইল বি সো মাচ ফান ফর ইউ। ডেভিডসন তোমার কাছে জাস্ট পানির মতো সোজা মনে হবে। তোমার কাছে যখন মনে হবে ডেভিডসন পড়ে মজা পাচ্ছে না, আমি হ্যারিসন পড়ি, ঠিক আছে, কারণ ডেভিডসনের সবকিছু শর্টকাট দেওয়া। আমি আসলে এত ডিটেলসে পড়বো, স্টেপ 1 এর বিউটি হচ্ছে এই জায়গায়।
আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে আমরা এখন প্রাইমারি সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টিক্যাল ইনসুফিসিয়েন্সি পড়ে ফেললাম। যদিও টেবিলে আমাদের একটা দেওয়া আছে, হ্যাঁ টেবিলে একটা দেওয়া থাক, আমরা তোমাদের মতো করে পড়বো। দেখো তো টেবিল আর আসলে কি পড়ানোর প্রয়োজন না, তাও একটু তোমাদেরকে বলে দিই। দেখো প্রাইমারি সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টিক্যাল যে ইনসাফিসিয়েন্সি আছে, তাহলে তার সিমটম সেম থাকবে, কিছু জিনিস ডিফারেন্স থাকবে, লাইক হাইপার পিগমেন্টেশন থাকবে না, এগুলো তোমাদের বলা শেষ। তাহলে এই যে কথাগুলো আছে এখন, তাহলে দেখো আর একটা ডিফারেন্স কি থাকবে ভাইয়া, তাহলে এক নম্বর হচ্ছে হাইপার পিগমেন্টেশন থাকবে না। নাম্বার 2 কি বলতো দেখি, নাম্বার 2 হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন লেভেল যেহেতু নরমাল, তাহলে কিন্তু সেকেন্ডারি অ্যাড্রেনাল কর্টিক্যাল যে ইনসাফিসিয়েন্সি, সেখানে কিন্তু পেশেন্টের যে হাইপোটেনশন, হাইপারক্যালেমিয়া আর মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করবে না, ঠিক আছে? এগুলো কিন্তু ইনট্যাক্ট থাকবে, এগুলো কিন্তু নরমাল থাকবে। তাহলে সেখানে ডেভেলপ করবে সেকেন্ডারিতে মেইনলি হাইপোগ্লাইসিমিয়া, কর্টিসল ডেফিসিয়েন্সির কারণে যে জিনিসগুলো হচ্ছে, এবং এই যে অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির কারণে ফিমেলদের প্রবলেম হচ্ছে, এই দুটো জিনিস থাকবে, ওকে? আর দুটো জিনিস থাকবে না, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সির কারণে কি পাচ্ছ, আর একটা হচ্ছে হাইপারপিগমেন্টেশন, এই দুটো জিনিস থাকবে না। আশা করি বুঝতে পারছো, ওকে? আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট কি দিবা? আসলে ট্রিটমেন্টে পরে ফেলে আসো, সেটা হচ্ছে আমাদের রিপ্লেসমেন্ট দেবো। এক হচ্ছে যদি পেশেন্টের প্রাইমারি অ্যাডেনোকর্টিকাল ইনসুফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আমরা রিপ্লেসমেন্ট অফ গ্লুকোকর্টিকয়েডস এন্ড মিনারোকর্টিকয়েডস দুটাই দিব। আর সেকেন্ডারিতে যেহেতু মিনারোকর্টিকয়েডস নরমাল, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে গ্লুকোকর্টিকয়েডস বা কর্টিসল দিব, ওকে? ডান। দেখো ট্রিটমেন্ট কিন্তু খুব সোজা, ট্রিটমেন্ট কিন্তু কঠিন কিছু না, তোমরা আসলে অনেকে ভয় পাইতে পারো, এই জন্য বললাম ট্রিটমেন্ট কিন্তু খুবই সোজা। তুমি প্যাথোলজি ফিজিওলজি পারলে ট্রিটমেন্ট তোমার কাছে কোনো ব্যাপার নেই। আচ্ছা, সরি, এখন আসো আমরা যেটা করবো, তো ভাই তাহলে এক্সেস হলে কি হবে? এই যে অ্যাড্রেনাল কর্টিসল যে আপনি হরমোনের গুলোর কথা বলতেছেন, এগুলো যে এক্সেস হয় তাহলে কি হবে? হ্যাঁ, আচ্ছা, এক্সেস হলে যদি কর্টিসল লেভেলটা বাড়ে, সেটাকে বলি আমরা কুশিং সিনড্রোম, আপাতত এটুকু জানো। আর যদি অ্যালডোস্টেরনের লেভেল বাড়ে, সেটাকে বলে কন সিনড্রোম। আশা করি আমার কথা তোমরা ক্যাচ করতে পারছো, এই দুটো আপাতত বুঝো। যে যদি আমাদের কর্টিসলের লেভেল বাড়ে, সেটাকে বলি আমরা কুশিং সিনড্রোম, এবং কন হচ্ছে হাই অ্যালডোস্টেরনের লেভেল বাড়লে সেটাকে বলি কন সিনড্রোম, ওকে? আচ্ছা, তো কর্টিসল যদি লেভেলটা বাড়ে, সেটাকে কুশিং সিনড্রোম বলতেছি এখানে। তাহলে সমস্যাটা কি হচ্ছে, তাহলে কুশিং সিনড্রোমে যেটা হচ্ছে, খেয়াল করো, কুশিং সিনড্রোম কি কি কারণে হতে পারে সেটা বলবো, এগুলো প্যাথোলজিতে ডিটেইলস পড়াবো, বাট এখানে তোমার ফিজিওলজির সাথে যতটুকু ইন্টিগ্রেশন ততটুকু তোমাদেরকে পড়াবো, হ্যাঁ? তাহলে কুশিং সিনড্রোম একটা পেশেন্ট আসলে কি কারণে ডেভেলপ করতে পারে? ফার্স্ট অফ অল চিন্তা করবে, যে কোনো কারণেই হোক, কুশিং সিনড্রোম ইজ দ্য রেজাল্ট অফ ক্রনিক এক্সেস অফ গ্লুকোকর্টিকয়েডস। মানে কর্টিসল এর যে লেভেল, কর্টিসল লেভেলটা যদি এলিভেটেড হয়, তাহলে সেই পেশেন্টটাকে বলতেছি কুশিং সিনড্রোমের পেশেন্ট। তাহলে এখন কথা হচ্ছে, ভাইয়া কি কি কারণে কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে? ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যদি আমাদের স্পন্টানিয়াস ওভার প্রোডাকশন অফ কর্টিসল হয়, ওকে? এটা কখন হতে পারে? স্পন্টানিয়াস ওভার প্রোডাকশন অফ কর্টিসল কখন হতে পারে? স্পন্টানিয়াস ওভার প্রোডাকশন অফ কর্টিসল তখনই হবে যদি আমাদের অ্যাড্রেনাল কর্টেক্সে কোনো টিউমার থাকে, ওকে? অ্যাড্রেনাল কর্টেক্সে যদি কোনো টিউমার থাকে, লাইক আমাদের এই কর্টিসল প্রডিউসিং যে রিজনটা আছে, সেখানে যদি কোনো টিউমার থাকে অ্যাড্রেনাল কর্টেক্সে, তখন আমাদের ওভার প্রোডাকশন অফ কর্টিসল হতে পারে, ওকে? এটা হচ্ছে নাম্বার 1। দেন আরেকটা কারণ হতে পারে, সেটা কি ভাই? সেটা হচ্ছে আমাদের কিন্তু যদি বাইরে থেকে যদি একটা পেশেন্ট অনেকদিন স্টেরয়েড খায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের তাহলে এই কর্টিসল লেভেলটা বাড়তে পারে। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফ ফার্মাকোলজিক্যাল ডোজেস অফ এক্সোজিনাস গ্লুকোকর্টিকয়েড, ওকে? বুঝতে পারছো আশা করি। আচ্ছা, এখন হচ্ছে হোয়াট ইজ কুশিং ডিজিজ, টার্মটা কিন্তু খুব ভালো মতো খেয়াল করবো, আমি কিন্তু বারবার বলতেছি। সেটা হচ্ছে, আমি পড়তেছি কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ হচ্ছে কুশিং সিনড্রোমের একটা প্রোটোটাইপ, ওকে? এখন আসলে তোমাদেরকে আমি সেটা ডিটেলস একটু বলতে চাই। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো, তোমার মাথায় এই জিনিসটা নিয়ে আসো, সেটা হচ্ছে ভাইয়া কর্টিসলের লেভেলটা আসলে কতভাবে বাড়তে পারে, হ্যাঁ? কর্টিসলের লেভেলটা আসলে কতভাবে বাড়তে পারে, তুমি আগে এটা চিন্তা করো। আমি যে পড়াচ্ছি তোমাদের কুশিং সিনড্রোম, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের কারিকুলামে পোলাপান বুঝে না, কারণ আমাদের গাইডে বা বইয়ে ওইভাবে এত ডিটেলস লেখা নেই। আসো, সেটা হচ্ছে, তাহলে দেখো, আমি মনে করো কর্টিসল, এটা হচ্ছে কর্টিসল, ওকে? এটা হচ্ছে কর্টিসল, এই রিজনটার নাম কি? এটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, ওকে? এটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স রিজন। এটা হচ্ছে পিটুটারি। হাইপোথ্যালামাস দরকার নেই, কারণ হাইপোথ্যালামাসের ডিস্টারবেন্স খুবই আনকমন, হ্যাঁ? তাহলে এখন তুমি চিন্তা করো ভাইয়া, কি কত ভাবে কর্টিসলটা এলিভেটেড হতে পারে, সেটাকে আমরা কোশ্চেন চিহ্ন বলবো। নাম্বার 1, যে অ্যাড্রেনাল কর্টেক্সে যদি কোনো টিউমার হতে পারে, হ্যাঁ? অ্যাড্রেনাল কর্টেক্সে যদি কোনো কর্টিসল প্রডিউসিং টিউমার হয়, তো সেক্ষেত্রে আমাদের কর্টিসল ওভার প্রোডাকশন হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কারণ, যে প্রাইমারি, এটা তুমি প্রাইমারি বলতে পারো, বাট এটা ভাগ করা হয় নাই যদি, যেহেতু, তাহলে সেহেতু তোমার বলার কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি মনে রাখবা যে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে যেটা আসছে। নাম্বার 2 কি হতে পারে? নাম্বার 2 হতে পারে তোমার ওভার প্রোডাকশন অফ, সরি ওভার প্রোডাকশন না,
অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজিনাস গ্লুকোকর্টিকয়েড, মানে তুমি যদি কর্টিসল ইনজেকশন দাও বাইরে থেকে, বা একটা এসএলই পেশেন্ট, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস অনেকের আছে, অনেকের আত্মীয়স্বজনের আছে, দেখবা তারা কিন্তু অবশ্যই অবশ্যই পেডনিসোলন খায়। হ্যাঁ, পেডনিসোলনটা একটা কি, পেডনিসোলন একটা গ্লুকোকর্টিকয়েড। হ্যাঁ, তুমি যদি গ্লুকোকর্টিকয়েড, এই যে গ্লুকোকর্টিকয়েড যদি বাইরে থেকে অ্যাডমিনিস্টার করো, সেক্ষেত্রে পেশেন্টের কর্টিসল লেভেলটা এলিভেট হতে পারে। তাহলে এটা একটা কজ। হ্যাঁ, তাহলে একটা কথা ভাই 3 নম্বর কজ, একটা কাজ হচ্ছে 3 নম্বর কজ। সেই 3 নম্বর কজটা হচ্ছে, সেই 3 নম্বর কজের কারণে যদি একটা পেশেন্টের কর্টিসল লেভেলটা এলিভেটেড হয়, সেটাকে আমরা কুশিং ডিজিজ বলি। ওই শুধুমাত্র 3 নম্বর কন্ডিশন। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে পেশেন্টের যদি পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার থাকে, সেই টিউমারের কারণে যদি এসিটিএস লেভেল বাড়ে, এসিটিএস বাড়লে কর্টিসল বাড়বে। খুবই সুন্দর জিনিসটা, কনসেপ্টটা খুবই সুন্দর। দেখো, মানে পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার থাকে, আমি যদি সোজা বাংলায় বলি এসিটিএস প্রডিউসিং টিউমার, এই এসিটিএস প্রডিউসিং টিউমার পিটুইটারি গ্ল্যান্ডেও থাকতে পারে, অথবা এসিটিএস প্রডিউসিং টিউমার লাংসেও থাকতে পারে, যেটাকে আমরা বলি প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। ওকে, আমরা জেনারেল প্যাথোলজি আরো ডিটেইলস পড়াবো। মনে রাখবা, যে কোনো কারণে যদি আমাদের এসিটিএস এর লেভেল বাড়ে, এবং এসিটিএস এর লেভেল বাড়ার ফলে যদি কর্টিসল বাড়ে, হ্যাঁ, সেটাকে আমরা অন্যভাবে ক্লাসিফাই করি। এখন তার ভিতরে একটা হচ্ছে, আমি আবারও বলতেছি, তার ভিতরে একটা হচ্ছে আমাদের এই যে পিটুইটারি গ্ল্যান্ডের কারণে যদি এসিটিএস বাড়ে, তার কারণে যদি কর্টিসল বাড়ে, সেটাকে আমরা বলি পিটুইটারি ডিজিজ। সেটাকে আমরা বলি হচ্ছে কুশিং ডিজিজ ডিউ টু পিটুইটারি টিউমার। আমি আবারও বলতেছি যে শুধুমাত্র পিটুইটারি টিউমারের কারণে যদি এসিটিএস এর লেভেল বাড়ে, লাং টিউমারের কারণে নয়, সেটা আলাদা ক্লাসিফিকেশন তোমাদেরকে বলবো। শুধুমাত্র পিটুইটারি টিউমারের কারণে যদি এসিটিএস এর লেভেল বাড়ে এবং এই কারণে যদি কর্টিসল লেভেল এলিভেট হয়, সেটাকে আমরা বলি কুশিং ডিজিজ। কুশিং ডিজিজ। তাহলে এই মোটামুটি জায়গায় 3টা কারণে আমি কর্টিসলের লেভেলটা এলিভেটেড পাচ্ছি। ওকে, দেখো এখন তাহলে যেটা বললাম সবার আগে, যে কুশিং সিনড্রোম 1 নম্বর হতে পারে আমাদের ওভার প্রোডাকশন অফ কর্টিসল হতে পারে। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল যে ডোজের কারণে। আর 3 নম্বর হচ্ছে আমাদের দেখো কুশিং ডিজিজ, সেটা হচ্ছে হাইপার সিক্রেশন অফ এসিটিএস ফ্রম এ পিটুইটারি অ্যাডেনোমা। ওকে, এই হচ্ছে 3টা জিনিস। এই 3টা কারণে আমরা মেইনলি কুশিং সিনড্রোমটা পাচ্ছি। তাহলে এটা কুশিং সিনড্রোম বা একটা কুশিং ডিজিজ, 2টা কারণেই, 2টা যে কোনো একটাই হতে পারে না কেন, 2টাতেই যেমন আলটিমেটলি গ্লুকোকর্টিকয়েড বাড়তেছে এবং অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন। তাহলে কুশিং সিনড্রোমে কিন্তু শুধুমাত্র কর্টিসল বাড়বে, বিষয়টা এটা না, অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেনসও বাড়তে পারে। এখন বলতে পারো ভাইয়া কেন? কারণ ওই যে কর্টিসল আর অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন, এই দুইজনকে যে একটা জিনিসে রেগুলেট করে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কর্টিসল এবং আমাদের অ্যান্ড্রোজেন, দুইটাকে এসিটিএস রেগুলেট করে। তাহলে এখন তুমি কুশিং সিনড্রোমের পেশেন্ট অনেক আছে তোমাদের আশেপাশে, কি পাবা? কর্টিসল বাড়লে কর্টিসলের যে ফাংশন গুলো আছে, তোমরা এখন সব মনে করো যে কর্টিসলের ফাংশন গুলো কি কি আছে ভাইয়া, মনে করে দেখো, তাহলে বুঝতে পারবো। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে আমাদের পেশেন্টের যেহেতু ব্লাড গ্লুকোজ লেভেল এখন অনেক বাড়বে, সো হাইপার গ্লাইসেমিয়া পাবে। ওকে, পেশেন্টের হাইপার গ্লাইসেমিয়া পাবে। তারপরে প্রোটিওলাইসিস এন্ড মাসল ওয়েস্টিং পাবা, কারণ কর্টিসলের ফাংশনের কথা মনে করে দেখো সবাই, যে কর্টিসল হচ্ছে প্রোটিন ব্রেকডাউন করে। এগুলো এখন তুমি নিজেই পারবা। আমি তোমাদেরকে এত সুন্দর করে ফিজিওলজি পড়াইছি, এই ফিচার গুলার ডেসক্রিপশন তোমরা নিজেই পারার কথা, যে কেন হাইপারগ্লাইসেমিয়া পাবো, কেন প্রোটিওলাইসিস এন্ড মাসল ওয়েস্টিং পাবো। এরপরে আসো, কর্টিসলের কাজ হচ্ছে লাইপোলাইসিস করা, তাহলে বেশি বেশি লিপিড ব্রেকডাউন হবে, ফলে আলটিমেটলি ব্লাড গ্লুকোজটা বাড়বে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে ইনক্রিজ লাইপোলাইসিস এর ইফেক্টটা কি ভাই? ইফেক্টটা হচ্ছে দেখো, এই যে কুশিং সিনড্রোমের পেশেন্টের হাত পা চিকন থাকবে, কিন্তু সেন্ট্রাল অবভিয়াসলি মানে অ্যাবডোমেনটা মোটা থাকবে। কেন? কারণ এই যে লিপোলাইসিস হবে, লিপোলাইসিসে সবকিছু সেন্ট্রালে এসে জমা হবে, যত ফ্যাট ডিপোজিশন হবে এই যে ফ্যাটে। ওকে, যত ফ্যাট ডিপোজিশন হচ্ছে ফ্যাটে হবে, তো ফ্যাটে হবে শোল্ডারে হবে, মনে রাখবো ফ্যাট এন্ড শোল্ডার। তাহলে ফ্যাটে যে হচ্ছে অ্যাবডোমেনে হচ্ছে, অ্যাবডোমেনে যে ফ্যাট ডিপোজিশন হচ্ছে এটাকে বলা হয় সেন্ট্রাল ওবেসিটি। ওকে, আর এই যে শোল্ডারে যে ফ্যাট ডিপোজিশন হচ্ছে এটাকে একটা টার্ম আছে, এটাকে বলে বাফলো হাম। ওকে, বাফলো হাম, এই যে দেখো সুপ্রাক্লাভিকুলার ফ্যাট। আশা করি বুঝতে পারছো। তো আরো কিছু জিনিস হবে, লাইক মনে করো এখন কর্টিসল লেভেল যদি বেড়ে যাচ্ছে, হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, পেশেন্টের ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, ব্লাড গ্লুকোজ ডেভেলপ করবে। ব্লাড গ্লুকোজ যদি বাড়ে তাহলে পেশেন্টের উন্ড হিলিংটা কমে যাবে, অস্টিওপোরোসিস ডেভেলপ করবে। ওকে, এবং বিভিন্ন স্টা দেখা যাবে, অ্যাবডোমেনে বিভিন্ন মার্ক আসবে। এবং আরেকটা কথা হচ্ছে আমাদের অবশ্যই পেশেন্ট হাইপার টেনশন ডেভেলপ করবে। কেন? কারণ কর্টিসলে তোমরা সবাই মনে করে দেখো, কর্টিসলের পারমিসিভ অ্যাকশন হচ্ছে ক্যাটেকোলামাইন্স এর উপরে। তাহলে এখন যদি পেশেন্টের কর্টিসল লেভেল এলিভেটেড থাকে, আমাদের বডি যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন আছে সেগুলো আপরেগুলেট হবে, রিসেপ্টর গুলো, যেহেতু কর্টিসলের কাজই তো গুলা, যে এপিনেফ্রিন নরএপিনেফ্রিন রিসেপ্টর গুলো, আলফা যে রিসেপ্টর আছে ভেসেলের ভিতরে, সেগুলোকে আপরেগুলেট করা, ফলে ভেসোকনস্ট্রিকশন হবে এবং পেশেন্টের হাইপারটেনশন হবে। ওকে, এবং যেহেতু অ্যান্ড্রোজেন বেড়ে যাচ্ছে,
তাহলে অ্যান্ড্রোজেন যদি বেড়ে যায় তাহলে পেশেন্টের কি হবে বলতো দেখি, ভিরিলাইজেশন হবে। এই যে দেখো তাহলে কুশিং সিনড্রোমের একটা পেশেন্টের কেন তোমরা অবশ্যই দেখবা কোনো না কোনো সময়ে ভিরিলাইজেশন ডেভেলপ করবে, ঠিক আছে, ফেসিয়াল হেয়ার ডেভেলপ করতে পারে, একটা পেশেন্টের ফেসিয়াল হেয়ার ডেভেলপ করতে পারে। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই এবং অবশ্যই মেনস্ট্রুয়েশনটা ইরেগুলার হয়ে যাবে, ঠিক আছে। তুমি আমাকে বলো তো দেখি এই ভিরিলাইজেশন আর একটা কোন ডিজিজে পাওয়া যায়? আচ্ছা, স্ট্রা কি? স্ট্রা হচ্ছে তোমার ওই যে ফ্যাট যখন ডেপোজিশন হয় দেখবা আমাদের স্কিনের উপর একটা মার্ক পড়ে যায়। তোমার দেখবা যে প্রেগনেন্ট মাদার তো তোমরা কখনো না কথা দেখছো না, প্রেগনেন্ট মহিলাদের দেখবা অ্যাবডোমেনের উপর মানে পেটের উপরে কিছু মার্ক বসে যায়, হ্যাঁ, ওগুলোকে বলে স্ট্রা। ওগুলোকে বলে স্ট্রা, সাদা সাদা দাগ পড়ে যায় দেখবা, এই যে মাসলের ভিতরে সাদা সাদা দাগ পড়ে যায়, তোমরা অনেকে জানো বিষয়টা, ওগুলোকে বলা স্ট্রা। আচ্ছা, আমাকে বলো তো দেখি এই যে ভিরিলাইজেশন, হ্যাঁ, এটা আর কোন একটা ডিজিজে দেখা যায় যেখানে এই যে অ্যান্ড্রোজেনের লেভেলটা বাড়ে? আমি আরো হিন্টস দিলাম, এটা না বলতে পারলে খবর আছে তোমার যারা ফোর্থ ইয়ারে প্যাথোলজি পাস করেছে। অ্যান্ড্রোজেনের লেভেলটা বাড়ে কোন ডিজিজ? টার্নার টার্নার সিনড্রোম? নো, টার্নার সিনড্রোমে তো অ্যান্ড্রোজেন বাড়ে না, বলো। টার্নার সিনড্রোমে যেটা হয় সেটা হচ্ছে ওভারিটা স্টিক হয়ে যায়। আভা, থ্যাংক ইউ সো মাচ। এই যে পিকজ, ওকে, পিকজে হচ্ছে আমার ভিরিলাইজেশন হয় বা অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যায়। আচ্ছা, পিকজ বলা উচিত হচ্ছে না, পিকজ না, ভাইবার টেবিল পিকজ বলে বসো না, তাহলে কিন্তু ফেল করা যাবে। পিসিওএস, পিসিওএস বলার প্রয়োজন নাই, পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলো, তাহলে ওইটাই বেটার, হ্যাঁ। কারণ হচ্ছে পিকজ পিকজ বললে কিন্তু আমরা রাগ করে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম যখন তোদেরকে পড়াবো রিপ্রোডাক্টিভে তখন দেখবা যে অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ। অ্যান্ড্রোজেন লেভেলটা মানে তোমার যতটুকু একটা ফিমেলের যতটুকু অ্যান্ড্রোজেন দরকার তার চাইতে বেশি বেড়ে গেলে ভিরিলাইজেশন হবে, ফেসিয়াল হেয়ার ডেভেলপ করবে, যে কোনো জায়গায় হেয়ার ডেভেলপ করবে ফেসের ভিতরে, ওকে, এবং মাসকুলিনাইজেশন হতে পারে। আচ্ছা, তাহলে মেনস্ট্রুয়েশন ডিস্টারবেন্স হবে অ্যান্ড্রোজেন যদি বেড়ে যাচ্ছে, বুঝতেই পারতেছো যেহেতু ইস্ট্রোজেন এন্ড অ্যান্ড্রোজেনের লেভেলটা গড়বড় হয়ে যাচ্ছে, ফলে মেনস্ট্রুয়েশনের ইরেগুলারিটি হবে। তাহলে দেখো প্রতিটা সিনড্রোম তোমাদেরকে সুন্দর করে ডেসক্রাইব করে দিলাম। প্যাথোলজি এগুলো নিয়ে পড়াবো না এত ডিটেলসে, কিছু জিনিস যেগুলো বাদ আছে ডায়াগনোসিস করা বা এই যে বললাম একটা থেকে একটা ডিফারেন্সিয়েট কেমনে করবো ওগুলো আমি প্যাথোলজিতে একটু আর একটু পড়াবো। আশা করি বুঝতে পারছো এখন তাহলে আমি কুশিং সিনড্রোম একটা পেশেন্টে কেমনে কেমনে পাইতে। এখন দেখো একটু আগে তোমাদের কথা বলছি যে কুশিং সিনড্রোম আর কুশিং ডিজিজ জিনিস কিন্তু একটাই, একটা জায়গায় এসে মিলে যাচ্ছে দুজন, সেটা হচ্ছে দুইজনেরই কর্টিসল লেভেলটা এলিভেটেড থাকে। তাহলে দুইজনের যদি কর্টিসল লেভেলটা এলিভেটেড থাকে তাহলে আমরা কিন্তু কিছু কিছু ফিচার ম্যাক্সিমাম ফিচারই মিল পাবা, কিন্তু ডিফার আছে একটা জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের কুশিং সিনড্রোমে কিন্তু এসিটিএস এর লেভেলটা কি কমে যাচ্ছে, কারণ আমাদের কুশিং সিনড্রোমের সমস্যা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স, তাই না, কর্টিসল প্রডিউস করতেছে, ফলে কর্টিসল নেগেটিভ ফিডব্যাক দিয়ে আমাদের এসিটিএস লেভেলটা কমিয়ে দেবে। একটু আগে যেটা পড়ালাম এই যে দেখো কর্টিসল আমাদের, দেখো এসিটিএস কর্টিসল, তাই না, তাহলে কর্টিসল কি করবে, কর্টিসল বাড়লে এসিটিএস কে ইনহিবিট করবে, তাহলে এটা হচ্ছে কুশিং সিনড্রোম। কিন্তু কুশিং ডিজিজ এসিটিএস সিক্রেটিং পিটুইটারি টিউমার, কি বলতো দেখি, কুশিং ডিজিজে এসিটিএস সিক্রেটিং টিউমার, এতে কর্টিসলের বাবারও ক্ষমতা নাই যে এসিটিএস কে সে ইনহিবিট করবে, কারণ এসিটিএস সিক্রেটিং টিউমার ডেভেলপ করছে। এসিটিএস নিজের ইচ্ছা মতো ম্যালিগনেন্সি যখন ডেভেলপ করে কি তাকে কেউ আটকাইতে পারে? নেগেটিভ ফিডব্যাকের কোনো খাওয়া নাই, ওকে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দেখো এইটাতে তোমার ডিফারেন্সিয়েট করবো, তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারতো ভাইয়া কেমন কোচিং সিনড্রোম কোচিং ডিজিজ ডিফারেন্সিয়েট করবো, এই যে ল্যাব ইনভেস্টিগেশন করলে পেয়ে যাবে, আশা করি তোমরা এখন বুঝছো, ওকে। এখন আসো, এখন কথা হচ্ছে আমি কেমনে আমি কেমনে এই ল্যাব হচ্ছে ল্যাব ডায়াগনোসিস করলে তো তোমরা বুঝতে পারতেছো যে এসিটিএস এর লেভেলটা ঠিক আছে, কিন্তু তোমার অ্যাপ্রোচটা কি হবে ইনভেস্টিগেশনের সময়, তোমার অ্যাপ্রোচটা কি হবে সেটা হচ্ছে এই কুশিং ডিজিজ এবং কুশিং সিনড্রোম যখন ইনভেস্টিগেশন করবা আমরা ইউজুয়ালি আসলে কি করি ওয়ার্ডে, আমরা যেটা করি সবার আগে দেখি কর্টিসল লেভেলটা, ঠিক আছে, আমরা সবার আগে দেখি কর্টিসল লেভেলটা, মনে রাখবে, আমরা সবার আগে দেখি কর্টিসল লেভেলটা। এখন মনে করি একটা পেশেন্টের যদি কর্টিসল বেড়ে যায়, একটা পেশেন্টের যদি কর্টিসল বাড়ে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে পেশেন্টের কি আছে, কুশিং সিনড্রোম আছে, ঠিক আছে, কুশিং সিনড্রোম আছে। কিন্তু আমি আবারও বলতেছি, কিন্তু এই কুশিং সিনড্রোম একটা পেশেন্টের আছে, এটাতে কুশিং ডিজিজও হতে পারে, তাহলে কুশিং ডিজিজ হচ্ছে কিনা তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবা, সেটা হচ্ছে এই যে এসি টিএইচ লেভেল দেখে, তাই না, এসি টিএইচ লেভেল দেখে, তাহলে এইটা আমরা ল্যাব ইনভেস্টিগেশন ইউজুয়ালি কেমনে করি,
একটা ওয়ে আছে যেটা আমার বহুল ব্যবহৃত, যেটার নাম হচ্ছে ডেক্সামিথাজোন সাপ্রেশন টেস্ট। এই ডেক্সামিথাজোন জিনিসটা কি? ডেক্সামিথাজোন জিনিসটা নিজেও একটা গ্লুকোকর্টিকোস্টেরয়েড, ঠিক আছে? তাহলে আমরা যেটা করি, আমি আবারও বলতেছি, আমরা যেটা করি দেখো, যে আমরা এই ডেক্সামিথাজোন পেশেন্টকে খাওয়াই দিই। যখন দেখি কর্টিসল লেভেলটা বেশি, তখন পেশেন্টকে এই ডেক্সামিথাজোন খাওয়াই দিই, ঠিক আছে? হুম, আচ্ছা, সরি। তো প্রথমে যেটা আমরা করি সেটা হচ্ছে লো ডোজ ডেক্সামিথাজোন দিই। প্রথমে যেটা করি আমরা সেটা হচ্ছে লো ডোজ ডেক্সামিথাজোন দিই। তাহলে দেখো এটা কাজটা কি, এটা আমি ডিটেলস প্যাথোলজি তোমাকে আরেকটু পড়াবো। এখানে যেটা যতটুকু তোমার দরকার আছে, যে লো ডোজ ডেক্সামিথাজোন দিয়ে শুরু কেন করতেছি, আমাদের টার্গেট হচ্ছে এই লো ডোজ ডেক্সামিথাজোন যেহেতু একটা গ্লুকোকর্টিকয়েড, এটা নিজেও যেহেতু স্টেরয়েড, তাহলে তুমি যখন এটা খাবা, আমি আবার বলতেছি, তুমি যখন এটা খাবা লো ডোজ ডেক্সামিথাজোন, দেখো খেয়াল করো, তুমি যখন স্টেরয়েড খাচ্ছ, তাই না? এই যে কর্টিসলই তো খাচ্ছ, কর্টিসল তো স্টেরয়েড, তাহলে লো ডোজ ডেক্সামিথাজোন যদি তোমাকে দেওয়া হয়, তুমি খাওয়ার পরের দিন তোমার কি হবে? ল্যাব ইনভেস্টিগেশন করলে তুমি কি দেখবা? যে তোমার কর্টিসল লেভেলটা কমে যাচ্ছে এবং এসিটিএস লেভেলটা কমে যাচ্ছে। কেন? কারণ যে তুমি বাইরে থেকে যেহেতু স্টেরয়েড নিছো, তাহলে তো তোমার যে বডির যে নেগেটিভ যে রেসপন্স, বডির যে রেসপন্স, সেটা তো ইনহিবিট হয়ে যাবে তুমি যেহেতু বাইরে থেকে নিচ্ছ। ওকে, আশা করি আমার কথা বুঝতে পারছো। আমি আমার দেখাচ্ছি একবার তোমাদের, দেখো এটা হচ্ছে এসিটিএস, এটা হচ্ছে কর্টিসল। তো যেটা আমরা করি প্রথমে লো ডোজ ডেক্সামেথাসোন দিই। সো লো ডোজ ডেক্সামেথাসোন যারা ফার্স্ট ইয়ারে বাচ্চা কাছে আছে তাদের ক্ষেত্রে বলতেছি, ডেক্সামেথাসোন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, কর্টিসল হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, দুইটাই সেম জিনিস। তাহলে তুমি বাইরে থেকে যদি কর্টিসল গ্লুকোকর্টিকয়েড খাও, তাহলে তোমার বডির যে ন্যাচারাল রেসপন্স সেটা তো ইনহিবিটেড হয়ে যাবে। যদি তুমি বাইরে থেকে নিচ্ছ, তার মানে কি? মানে কর্টিসল, তুমি যেহেতু ডেক্সামেথাসোন খাচ্ছ, তাহলে এসিটিএস ও কমে যাবে, যেখান থেকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে এসিটিএস ও কমবে, কর্টিসল ও কমবে, ঠিক আছে? এটা হচ্ছে ন্যাচারাল ফেনোমেনন। এটা হচ্ছে ন্যাচারাল ফেনোমেনন। তুমি যদি বাইরে থেকে খাও, তাহলে এটা যদি কমে, তাহলে তুমি বুঝতে পারলা যে পেশেন্টের সমস্যাটা কি আসলে। সমস্যাটা হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স, ঠিক আছে? অ্যাডেনাল কর্টেক্স। কিন্তু তুমি যদি দেখো লো ডোজ ডেক্সামেথাসোন দিয়ে তোমার আসলে কোনো লাভ হচ্ছে না, যে তুমি এই যে এসিটিএস কে কমাতে পারতেছো না এবং কর্টিসল কে কমাতে পারতেছো না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স সমস্যা না, সমস্যা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে, মানে হচ্ছে এসি, সেটার নাম হচ্ছে কুশিং ডিজিজ, এসিটিএস সিক্রেটিং কোনো টিউমার। ওকে, এটা হচ্ছে ইউজুয়ালি এইভাবে ইনভেস্টিগেশন করা হয়। তো ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কুশিং ডিজিজ এর সিমটম এন্ড ফিচার ট্রিটমেন্ট তো পারলা, প্যাথোলজি ফিজিওলজি পারলা। তো প্যাথোলজিতে যেটা আমি পড়াবো, প্যাথোলজি তোমাদেরকে কুশিং ডিজিজকে ক্লাসিফাই করবো বিভিন্ন ভাবে, পড়ে সেগুলার কিভাবে ল্যাব ইনভেস্টিগেশন করবো সেগুলো ওখানে বলবো, ঠিক আছে? সেটা এখানে ডেসক্রাইব করবো। সেটা আমার ফার্স্ট এন্ড ব্লাড গ্রুপ আছে। সো আসো আমরা নেক্সট মুভ করি, অনেক পড়ালাম কুশিং সিনড্রোম। এখন আসো, আচ্ছা ট্রিটমেন্টটা আমরা ফার্স্ট এডে ওই দিন পড়াবো প্যাথোলজির সাথে, কারণ ট্রিটমেন্টটা হচ্ছে একটু রিলেটেড কুশিং সিনড্রোমে বা কুশিং ডিজিজের ট্রিটমেন্টটা। এখন আসো কন সিনড্রোম। হ্যাঁ, তাহলে কন সিনড্রোম জিনিসটা কি তোমাদেরকে একটু আগে বলছি, কিছু কথাবার্তা বলছি, যে কন সিনড্রোম হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন লেভেল যখন বেড়ে যাচ্ছে, অ্যালডোস্টেরন লেভেল যখন এলিভেটেড হয়ে যাচ্ছে, তখন সেই পেশেন্টের সিনড্রোমটাকে বলতেছি কন সিনড্রোম। এটার একটা নাম হচ্ছে, সেটা একটা নাম হচ্ছে কি প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, ঠিক আছে? বুঝতেই পারতেছি। তাহলে সমস্যাটা কি, কি কারণে হতে পারে ভাইয়া এটা? তাহলে এটা হওয়ার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেটিং টিউমার। মানে হচ্ছে আমাদের অ্যাডেনাল কর্টেক্সের এই যে অ্যালডোস্টেরন যে রিজন থেকে সিক্রেশন হচ্ছে, সেই রিজনে যদি একটা টিউমার হয়, অ্যালডোস্টেরন সিক্রেটিং টিউমার হয়, তাহলে আমরা অ্যালডোস্টেরনের লেভেলটা এলিভেটেড পাবো। খুবই সোজা। ওকে, তাহলে একটা পেশেন্টের কোন সিমটমের ফিচার তুমি কি কি পাবা দেখো। তাহলে যেহেতু সোডিয়াম রিঅ্যাবজর্পশন হচ্ছে অনেক বেশি বেশি, তাহলে পেশেন্টের হাইপারটেনশন ডেভেলপ করবে, পটাশিয়াম সিক্রেশন হচ্ছে, তার মানে কি পেশেন্টের হাইপোক্যালেমিয়া ডেভেলপ করবে, এবং পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ, ঠিক আছে? দেখো ইনক্রিজ ইন হাইপারটেনশন, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করবে। মেটাবলিক অ্যাসিডোসিস না, সরি অ্যালকালোসিস, যেহেতু তোমার বেশি বেশি হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে, তার মানে কি তোমার হাইড্রোজেনের লেভেলটা কমে যাচ্ছে, বেশি বেশি সিক্রেশন হচ্ছে, কমে যাওয়া মানে কি পিএইচ বেড়ে যাওয়া, পিএইচ মানে কি মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোক্যালেমিয়া, হাইপারটেনশন। যদি এই তিনটা জিনিস দেখো, চোখ বন্ধ করে কনসিড মনে রাখো সাহায্য, হাইপারটেনশন, মেটাবলিক অ্যালকালোসিস, হাইপোক্যালেমিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের কন সিনড্রোম। তাহলে কন সিনড্রোমের ট্রিটমেন্ট কি তোমরা সবাই মনে করে দেখো, যে আমাদের যে ডায়াবেটিক পড়ছিলাম রেনাল সিস্টেমে, অ্যালডোস্টেরিন অ্যান্টাগনিস্ট ডায়াবেটিক ছিল, অ্যালডোস্টেরিন অ্যান্টাগনিস্ট, সেটার নাম কি ছিল স্পাইরোনোলেকটন। এই স্পাইরোনোলেকটন যদি তুমি দাও, তাহলে কি হচ্ছে অ্যালডোস্টেরিন তার কাজ করতে পারবে না, ফলে আমরা ট্রিট করতে পারি। হ্যাঁ, আর মেডিকেল ট্রিটমেন্ট যদি কিছু না হয় দিয়ে, তাহলে আমাদের পেশেন্টকে সার্জিক্যালি টিউমারটা রিমুভ করতে হবে। কন সিনড্রোম ডান। ওকে, খুবই সোজা। আচ্ছা, এখন আসো আমরা
যে তিনটা এনজাইম ডেফিসিয়েন্সি আছে, সেই তিনটা এনজাইম ডেফিসিয়েন্সি নিয়ে তোমাদেরকে প্যাথোফিজিওলজিটা পড়াবো, প্যাথোফিজিওলজিটা আমি ইন্টিগ্রেট করবো। হ্যাঁ, এই ডেফিসিয়েন্সি গুলো পড়বো। প্যাথোলজিতে আরো একবার পড়াবো, বাট এখানে তোমাদেরকে একটু আমি আরো একবার ইন্টিগ্রেট করাই দেবো, তাহলে 2 বার পড়া হয়ে যাচ্ছে। এবং এই টপিকটা 2 বার পড়ানোর জন্য 100 বার পড়ানোরও কি বলবো, লাইক এই টপিকটা 100 বার পড়ানোর মতো যোগ করতে টপিক, মানে এতটাই ইম্পর্টেন্ট এবং হাই টপিক। তো এইটার জন্য আমার 100% কনসেন্ট্রেশন দরকার তোমাদের সবার, কোন রকম কনসেন্ট্রেশন ব্রেকডাউন হলে হবে না। এর জন্য যেটা করতেছি সেটা হচ্ছে 1 মিনিট ব্রেক, ঠিক আছে? সো তোমরা একটু পানি টানি খেয়ে নাও, এই টপিক পড়ানোর আগে কিন্তু 100% কনসেন্ট্রেশন দরকার আছে। আমি 1 মিনিট পরে আবার ক্লাস শুরু করবো। আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে একটু জানাও কাইন্ডলি। হুম, আচ্ছা, থ্যাংক ইউ আসিফা। তাহলে এখন দেখো, আই হোপ আজকে যে টপিকগুলো তোমাকে পড়াইছি বুঝতে পারছো এতক্ষণ। আমি কিন্তু সবই হাই ইয়েল্ড কথাবার্তা বলতেছি, হ্যাঁ, কোনো কিছু কিন্তু লো ইয়েল্ড নাই, ইনফরমেশন কোনো কিছুই লো ইয়েল্ড নাই। এখন আসো তাহলে, যে এনজাইম ডেফিসিয়েন্সি ওয়ান অফ দ্য মোস্ট হট টপিক, কেন আমি তোমাদের প্যাথোলজি ফিজিওলজির সাথে পড়াচ্ছি, এখানে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। হ্যাঁ, যে কারণ হচ্ছে সবকিছু ইন্টিগ্রেট, আমার আলাদা করে পড়ার কোনো সুযোগ নেই। হুম, তাহলে এই যে পাথওয়েটা দেখো, তাহলে দেখবা যে এই পাথওয়ে তোমাকে আমি বলছি অলরেডি যে তিনটা এনজাইম সম্পর্কে তোমাদের খুব ভালো মতো আইডিয়া থাকা লাগবে। এই পুরো পাথওয়ে তোমাকে মনে রাখার প্রয়োজন নাই, কিন্তু তিনটা এনজাইম ডেফিসিয়েন্সি হলে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে শিখতে হবে। নাম্বার ওয়ান এনজাইম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 21 বিটা হাইড্রক্সিলেজ। নাম্বার টু হচ্ছে কি, 17 আলফা হাইড্রক্সিলেজ, একই জিনিস, এই যে দেখো। আর নাম্বার থ্রি হচ্ছে 11 বিটা হাইড্রক্সিলেজ। ওকে, তাহলে চলো আমরা একটা একটা করে মুভ করি। ওকে, ইজি হবে আমাদের জন্য। তো ফার্স্ট আমার হচ্ছে 21 বিটা হাইড্রক্সিলেজ যদি ডেফিসিয়েন্সি হয়, ভাইয়া সমস্যাটা কোথায়, এটা খেয়াল করো।
তোমাদের দেখো যে স্মুথ যে একটা সুন্দর পাথওয়ে আছে, কর্টিসল, প্রেসডিনোলোন, প্রোজেস্টেরন, এরপরে 11 ডিঅক্সি কর্টিকোস্টেরন, এর মাঝে তুমি হঠাৎ করে যদি এই 21 বিটা হাইড্রক্সিলেজকে কেটে দাও, তাহলে আসলে কি হবে? দেখো 21 বিটা হাইড্রক্সি, এই যে দেখো, মানে হচ্ছে আমাদের 21 বিটা হাইড্রক্সিলেজ যদি একটা পেশেন্ট ডেফিসিয়েন্স হয়, তাহলে দেখো তুমি এই যে আমাদের যে অ্যালডোস্টেরন সিনথেসিস যে নিচের যে স্টেপ গুলা তুমি একটা কিন্তু পাচ্ছ না, প্রোজেস্টেরনের পরে নিচে আর কিছু পাবা না, ঠিক আছে? তাহলে অ্যালডোস্টেরন লেভেল উইল বি ডিক্রিজ। না বুঝলে সঙ্গে সঙ্গে চ্যাটে লিখবা। দেখো এরপরে এখানে 21 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি মানে পেশেন্টের ডিঅক্সি কর্টিসলের পরে কিন্তু আর কিছু, সরি, এই যে 17 হাইড্রক্সি প্রোজেস্টেরনের পরে যে স্টেপ গুলা সেগুলো আর পাচ্ছ না। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস কর্টিসল উইল বি ডিক্রিজড। ওকে, কর্টিসল উইল বি ডিক্রিজড। তাহলে দেখো সমস্যা হচ্ছে তো 21। তাহলে খেয়াল করো, তাহলে তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে এখন নেক্সট ফেট কি হবে, অ্যান্ড্রোজেনের ফেট কি হবে? তুমি চিন্তা করে দেখো যে তোমার যদি এই পর্যন্ত পাথওয়েটা কিন্তু ইনট্যাক্ট, এর উপরে পাথওয়েটা ইনট্যাক্ট, হঠাৎ করে এসে দুইটা এনজাইম নাই, ফলে দুইটা পাথওয়ে কিন্তু অচল হয়ে গেছে। বাট এই যে দেখো 17 আলফা হাইড্রোক্সিলেজ ইনট্যাক্ট, 17-20 লাইস ইনট্যাক্ট, এই যে দেখো এটাই হচ্ছে মজা। হ্যাঁ, বুঝে বুঝে যদি পড়ো, আমার কথা ফোকাস করো, তাহলে কিন্তু তখন স্টেপ ওয়ানটা টাফ লাগবে না, এতটা টাফ লাগবে না যতটা তুমি একা একা পড়লে লাগবে। এখন দেখো তাহলে কি সুন্দর করে দুইটা জিনিসই বাই প্রোডাক্ট হিসেবে কোন দিকে কনভার্ট করতেছে। দেখো সব প্রোডাক্ট কিন্তু এদিকে ডাইভার্ট হচ্ছে, এদিকে ডাইভার্ট হয়ে তাহলে এই যে পাথওয়ে যত অ্যালডোস্টেরন তৈরি করার কথা তারা কিন্তু সব এদিকে চলে যাচ্ছে, যত কর্টিসল তৈরি করে তারা সব এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এদিকে গিয়ে তারা সব কি তৈরি করবে? তারা সব অ্যান্ড্রোজেন তৈরি করবে। তাহলে আমাদের 21 বিটা হাইড্রক্সিলেজ হচ্ছে অ্যান্ড্রোজেনের সাগর। ওকে, সবসময় মনে রাখবে অ্যান্ড্রোজেনের সাগর। তাহলে অ্যালডোস্টেরন ইজ ডিক্রিজ, কর্টিসল ইজ ডিক্রিজ, অ্যান্ড্রোজেন ইজ হিউজলি এলিভেটেড। তাহলে তোমাকে আমি যখন বলবো যে 21 বিটা হাইড্রক্সিলেজ একটা পেশেন্টের কি কি পাবা, কি কি ল্যাব পাবা, তোমার মাথায় যেন চট করে চলে আসে। এর জন্য ওইটা কি ভাইয়া, ওইটা হচ্ছে বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এবং আমি বলার পরে যে বলে দিচ্ছি পাথওয়েটা সুন্দর মতো খাতায় 4-5 বার লিখবা এবং মাথার ভেতরে নিয়ে আসবা কোথায় কোনটা কমলে কোথায় কি বাড়তেছে। 21 বিটা হাইড্রক্সিলেজ কমে যায়, অ্যালডোস্টেরন কমতেছে, সরি একটু পানি খাই, কর্টিসল কমতেছে এবং অ্যান্ড্রোজেন বাড়তেছে। ওকে, এখন আসো আমাদের ডিজিজ পড়া কিন্তু শেষ। কত টাফ একটা জিনিস দেখো, তোমার ইউআল সলভ করতে গিয়ে বুঝতা, যদি হচ্ছে একা একা পড়তা, আমার এই জিনিস পড়তে গিয়ে মোটামুটি কান্না আসতো। হ্যাঁ, প্রথম 2-1 বার পড়ার সময়, কারণ এগুলো আসলে খুবই টাফ মনে হতো আমার কাছে ফার্স্ট টাইম পড়ার সময়। 21 বিটা হাইড্রক্সিলেজ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের। তাহলে এই ডিজিজ গুলাকে আমরা ইউজুয়ালি বলি যে অ্যান্ড্রোজেনিটাল সিনড্রোম অথবা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। এই টার্মটা তুমি একটা খেয়াল করো। হ্যাঁ, ভাইয়া কেন এটা বলতেছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কেন বলতেছে ভাইয়ের কথা? কারণ হচ্ছে ডিজিজ গুলা বা এনজাইম গুলার ডিফেক্ট হচ্ছে কনজেনিটাল, এটা ঠিক আছে। কেন আমি অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার কথা বললাম খেয়াল করো। এই যে আমার অ্যাড্রেনাল, এই যে আমরা ডিজিজটা পড়তেছি, এনজাইম ডেফিসিয়েন্সি পড়তেছি, যে এনজাইমই ডেফিসিয়েন্ট হোক না কেন সবার ইফেক্টটা কি বলতো দেখি? সবার আলটিমেট ইফেক্ট হচ্ছে কোনো না কোনো হরমোন কমবে। যে হরমোনই কমুক না কেন, আমাদের এসিটিএস উইল বি এলিভেটেড। মনে আছে নেগেটিভ ফিডব্যাক? এসিটিএস উইল বি এলিভেটেড। তাহলে সবসময় মনে রাখবা আমাদের এই যে এনজাইম যেটাই ডেফিসিয়েন্ট হোক না কেন, একটা পেশেন্টের এসিটিএস অলওয়েজ এলিভেটেড। এই জন্য এসিটিএস যদি অলওয়েজ এলিভেটেড থাকে, এসিটিএস অলওয়েজ অ্যাড্রেনাল কর্টেক্স কি স্টিমুলেট করতেই থাকবে। কিন্তু সমস্যা তো কর্টেক্সের, কর্টেক্স তো হরমোন সিনথেসিস করতে পারতেছে না, এনজাইম নাই। কিন্তু এসিটিএস এর কাজ যেটা করা, স্টিমুলেট করা করতেই থাকবে। এই জন্য ফলে আলটিমেটলি একটা সময় পেশেন্টের অ্যাড্রেনাল কর্টেক্সটা বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে, হাইপারপ্লাসিয়া ডেভেলপ করবে। ঠিক আছে, এই জন্য এই তিনটা এনজাইম যে ডেফিসিয়েন্ট একসাথে ডিজিজ গুলোকে বলা হয় কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। আই হোপ ইউ গট ইট। এখন দেখো, তবে ফার্স্ট অফ অল আমাদের 21 বিটা হাইড্রক্সিলেজে তাহলে পেশেন্টের যে কথাটা আমি বললাম যে কি কি সমস্যা হচ্ছে যেটা অলরেডি জানো, তাহলে এই যে ডাইহাইড্রোপি এন্ডোস্টেরন অ্যান্ডোস্টেরোডাইন অনেক বাড়বে, আর অনেক বাড়লে কি ফিমেলের ভিরিলাইজেশন হবে। ঠিক আছে, এবং ইনক্রিজ ইউরিনারি লেভেলস অফ 17 কিটো স্টেরয়েডস। এটা দেখো যে 17 কিটো স্টেরয়েডের যে ইউরিনারি লেভেল সেটা বেড়ে যাবে। সরি, এটা কেন পাশে তোমাদের ওপেন করা আছেই। আচ্ছা, তো 17 কিটো স্টেরয়েড হচ্ছে 17 যে কিটো স্টেরয়েড সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেনের একটা ফর্ম। হ্যাঁ,
তো এই যে অ্যান্ড্রোজেন একটা বাই প্রোডাক্ট এবং একটা ফর্ম 17 কিটো স্টেরয়েড। তো 17 কিটো স্টেরয়েড নাম শুনে বুঝো যে 17 যার আগে থাকবে 17, এগুলো ইউজুয়ালি অ্যান্ড্রোজেন বোঝায়। 17 মানে 17টা কার্বন। হ্যাঁ, তো 17 কিটো স্টেরয়েড থাকা ইনক্রিজ মানে হচ্ছে পেশেন্টের ব্লাডে এন্ড ইউরিনে এই যে অ্যান্ড্রোজেনের লেভেলটা বেড়ে গেছে, এটা মিন করতেছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে স্টার্টিং, মনে রাখো। তাহলে এখন মনে রাখো, যদি কোনো ফিটাসে, মনে করো একটা ফিটাস একদম কনজেনিটালি তার এই সমস্যা যে 21 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, হ্যাঁ, ইউটেরো থেকেই, মানে আচ্ছা একদমই তোমার উম্বের ভিতরে, তাহলে কি সমস্যা হবে ভাইয়া? তাহলে যেটা হচ্ছে পেশেন্টের কিন্তু জেনিটালিয়া গুলো ঠিকঠাক মতো ডেভেলপ করবে না। কি হবে বলো? পেশেন্টের এক্সেস এন্ড্রোজেনের কারণে, এই যে এক্সেস এন্ড্রোজেন থাকার কথা কাদের, এক্সেস কাদের থাকবে? ছেলেদের থাকবে, মেলদের থাকবে, এন্ড্রোজেন থাকবে মেলদের বেশি, তাই না? কারণ এই অ্যান্ড্রোজেনের কাজ কি? অ্যান্ড্রোজেনের কাজ হচ্ছে হেয়ার গ্রোথ, ভিরিলাইজেশন, মাস্কুলিনাইজেশন। একটা ছেলের আর্মস একটা মেয়ের আর্মস দেখলে তো বুঝতে পারো, তাই না, যে কোনটা ছেলের আর্মস কোনটা মেয়ের আর্মস। তো ছেলেদের মাস্কুলিনিটি বেশি থাকবে, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো মাস্কুলিনাইজেশন হবে, তাহলে একটা ফিমেলটা কি হবে, দেখতে কিন্তু ছেলেদের মতো হবে। হ্যাঁ, যদি তার যখন সে উম্বের ভিতরে আছে, ইউটেরাসের ভিতরে ফিটাস অবস্থায় থাকার সময় যদি তার অ্যান্ড্রোজেন লেভেলটা বাড়ে এইভাবে, এই কারণে হচ্ছে কনজেনিটালি, তাহলে মাস্কুলিনাইজেশন হবে, এক্সটার্নাল জেনিটালিয়া গুলা ঠিক মতো ডেভেলপ করবে না। ক্লাইটোডিয়াসটা দেখতে পেনিসের মতো এবং ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনরা দেখতে হবে স্ক্রোটামের মতো। ঠিক আছে? তো দেখলেই বুঝতে পারবা যে পেশেন্টের ডেভেলপমেন্ট ঠিকঠাক মতো হয়নি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, দেখো তাহলে আরো কি কি হতে পারে ভাই? আরো যেটা হতে পারে, আমাদের যে পিউবিক হেয়ার এন্ড এক্সিলারি হেয়ার, এগুলা কখন ডেভেলপ করে? এখন ডেভেলপ করবে পিউবার্টিতে। কিন্তু অ্যান্ড্রোজেন যদি তুমি কনজেনিটাল হাইড্রোনাল হাইপারপ্লাসিয়া একটা পেশেন্টের কি একদমই বাচ্চাকালেই তার এক্সিলারি হেয়ার ডেভেলপ করবে, পিউবিক যে হেয়ার সেগুলা কিন্তু ডেভেলপ করবে। ঠিক আছে? আচ্ছা, একটু আগে যেটা বললাম এসিটিএস লেভেল কিন্তু আমাদের তাহলে ইনক্রিজ থাকবে। এসিটিএস লেভেল যেহেতু নেগেটিভ ফিডব্যাকের কারণে ইনক্রিজ থাকতেছে। ওকে, তাহলে ট্রিটমেন্ট কি ভাইয়া? ট্রিটমেন্ট হচ্ছে আমাদের এই যে বোথ গ্লুকোকর্টিকয়েড এন্ড মিনারেলকর্টিকয়েড সাপ্লিমেন্ট। কারণ হচ্ছে আমাদের সমস্যাটা কি? সমস্যা তো দুইটাই আমাদের ডেফিসিয়েন্ট, তাই না? 21 বিটা হাইড্রোক্সিলেজের কারণে দুইটাই আমাদের ডেফিসিয়েন্ট। তাহলে দেখো, এখন যদি আমরা ফিচার করি, দেখো ভিরিলাইজেশন ইন ফিমেলস, ঠিক আছে, নাম্বার 1। তারপরে দেখো যে গ্রোথটা অনেক বেশি বাড়বে, যেহেতু অ্যান্ড্রোজেনের লিনিয়ার গ্রোথটা অনেক বেশি বাড়বে, যেহেতু অ্যান্ড্রোজেন এলিভেটেড। আর্লি অ্যাপিয়ারেন্স অফ পিউবিক এন্ড অ্যাক্সিলারি হেয়ার, এবং কর্টিসল আর অ্যালডোস্টেরনের যে ডেফিসিয়েন্সি যে ফিচার গুলো থাকবে, কি থাকবে ভাইয়া? কর্টিসল দেখো একটু আগে তোমাদের ডেফিসিয়েন্সি পড়াইছি, কি কি থাকবে? অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হলে কি হবে পেশেন্টের, বলো তুমি জানো? হাইপোক্যালিমিয়া, হাইপোটেনশন ডেভেলপ করবে, হাইপারক্যালিমিয়া ডেভেলপ করবে, মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে? তাহলে এইগুলা ডিটেলস সিমটম গুলা কেন এখানে লেখা নাই? কারণ এগুলো মেইনলি প্যাথোলজিতে লেখা আছে। ওকে, তো তোমাদের এখানে আইডিয়া দিলাম যে তোমাদের কি পড়তে যাচ্ছে প্যাথোলজিতে, এর সাথে আরো কিছু অ্যাড করবো। প্যাথোলজিতে যখন তোমাদেরকে বলবো আমি 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সিতে এই জিনিসগুলো পাবা, তখন তুমি আমাকে প্রশ্ন করবো না ভাই এটা কেমনে পাইছো। ওকে, সে কেমনে পাইছো সেটা ডেসক্রিপশন তোমাকে এখন করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের তাহলে ফ্যাক্ট যে আমরা ফিমেলে ভিলাইজেশন পাবো এবং পেশেন্টের আর্লি অ্যাপিয়ারেন্স পাবো। দেখো এই যে আর্লি অ্যাপিয়ারেন্স অফ পিউবিক এন্ড এক্সিলারি হেয়ার, একটা কিন্তু কথা, দেখো এটা কিন্তু আমি বলতে ভুলে গেছি না, ইন্টেনশনালি বলছি। ফিমেলের ক্ষেত্রে কিন্তু তুমি ভিলাইজেশন পাচ্ছ, আর্লি ভিলাইজেশন পাচ্ছ, বা একটা ইউটেরো যদি একটা হচ্ছে ফিমেল, একটা তোমার একটা ফিমেল যখন সেক্স ডিটারমিন করা হয়ে যাবে, মানে আফটার আল্ট্রাসোনোগ্রাফি পরে, তখন কিন্তু বোঝা যাবে যে যেগুলো ঠিকঠাক মতো ডেভেলপ হয়নি। ঠিক আছে? তাহলে ফিমেল বেবি যদি হয়, সেক্ষেত্রে তার ডেভেলপমেন্ট কিন্তু একটা মেল প্যাটার্ন হবে। একটু আগে যে বললাম যে স্কোটামের মতো ল্যাবিয়া, হ্যাঁ, ওগুলা টেস্টিসের মতো ক্লাইটোরিস, এগুলো হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। এবং ভিলাইজেশন হবে, বাচ্চা ডেলিভারি পরেই বোঝা যাবে বাচ্চার ভিলাইজেশন হচ্ছে। ওকে, আচ্ছা, তারপরে ওই বাচ্চাটা মনে করো যদি কিছুদিন পরে চাইল্ডহুডে তার পিউবার্টিতে ডেভেলপ করার কথা পিউবিক হেয়ার এন্ড অ্যাক্সিলারি হেয়ার, কিন্তু চাইল্ডহুডে সেটা ডেভেলপ করবে কিছু বছর পরেই, দেখা 2-3 বছর পরেই হেয়ার ডেভেলপ করতেছে। এটা তো ফিমেলের কথা গেল। তাহলে এখন বলতেছি ভাই তাহলে মেলের কি হবে? তোমার কাজ করতে পারবে ভাই, মেলের কি হবে? মেলের যেটা হয় সেটা হচ্ছে প্রিকশাস পিউবার্টি। এটা মানে কি বলো দেখি, আমাকে দেখি প্রিকশাস পিউবার্টি মানে দেখি, বলো দেখি কয়েকজন। আচ্ছা, বুঝতে পারছো, তোমাদের আইডিয়া নেই। মেলের যেটা হবে প্রিকশাস পিউবার্টি মানে একটা ছেলে বাচ্চা যেটা হবে সেটা হচ্ছে তার পিউবার্টি 12 বছর ডেভেলপ করার কথা, পিউবার্টি আসবে 5 বছর। হ্যাঁ? কেন? তুমি চিন্তা করো, তার এখন অ্যান্ড্রোজেন লেভেল এতই বেশি, টেস্টিস থেকে টেস্টোস্টেরন একটা লেভেল পর্যন্ত যাইতে তো পিউবার্টি সময় লাগবে। কিন্তু তার জন্ম থেকে অ্যান্ড্রোজেন এতই বেশি, তার একটা 3 থেকে 4 বছরেও সে ছেলে বাচ্চারও কিন্তু অ্যাক্সিলারি পিউবিক হেয়ার গ্রো করবে। ওকে, তো এই হেয়ার মানে গ্রোথ
হেয়ার, দেন কর্টিসল এন্ড মিনারোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, সেগুলো কিন্তু ছেলে এবং মেয়ে বোধ সমান থাকবে। কিন্তু ফিমেলের ক্ষেত্রে এক্সট্রা যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ভিরিলাইজেশন হবে এবং জেনিটেলিয়া গুলো মেলের মতো দেখতে হবে, মেল জেনিটেলিয়া। ঠিক আছে, আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করে দিলাম যে মেল আর ফিমেল, এগুলো প্যাথোলজিতে আরেকবার ডিফারেন্সিয়েট করে দিব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের 21 বিটা হাইড্রোক্সিলেজ। আর ট্রিটমেন্ট কি দিবা, এই যে রিপ্লেসমেন্ট। ওকে, গ্লুকোকর্টিকয়েড, মিনারোকর্টিকয়েড। তোমাকে কি বুঝতে পারছো এটা? আমাকে একটু জানাও। এত টাফ কনসেপ্ট এত ইজিলি বোঝাই দিলাম, এখন তোমাকে বুঝছো না আরেকবার রিপিট করতে হবে? আমাকে জানাও, লেট মি নো প্লিজ। ওকে, তাহলে কিন্তু আমাদের টাফ টপিকটা শেষ। হ্যাঁ, তাহলে এখন আসো, তাহলে এখন ভাই কোনটা পড়বো আমরা, সেটা হচ্ছে 17। আমাদের নেক্সট যে টপিক 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। এখন কি হচ্ছে না দেখো, খেয়াল করে দেখো। তোমায় দেখো, আমাকে ভালো লাগবে, আমার ভালো লাগবে। তোমায় দেখো কি হচ্ছে এখানে, খুব ভালো মতো খেয়াল করো। সেটা হচ্ছে, তুমি যদি একটা পেশেন্টের ফার্স্ট অফ অল 17 আলফা হাইড্রোক্সিলেজটা কাট করে দাও, হ্যাঁ, কাট করে দিলে কি হচ্ছে, আমার কোথায় রাখতেছে দেখো। 17 আলফা হাইড্রোক্সিলেজ, দেখো তো তুমি, খেয়াল করো তো। বলতেছো ভাই অ্যাড্রিসন ডিজিজে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া হবে কি? হ্যাঁ, অ্যাড্রিসন ডিজিজের মধ্যে যে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড, হ্যাঁ, প্রাইমারি অ্যাড্রেনাল ইনসুফিসিয়েন্সি, ভেরি গুড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা হাইপারপ্লাসিয়া হতে পারে, বাট দ্যাট ইজ নট কনজেনিটাল। অ্যাড্রিসন ডিজিজটা কনজেনিটাল না। ওকে, এটার নাম হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অবশ্যই হাইপারট্রফিড হাইপারপ্লাসিয়া হবে যদি এসিটিএস কন্টিনিউয়াসলি স্টিমুলেট করতে থাকে, অবশ্যই হবে, কেন হবে না? তাহলে এখন দেখো 17 আলফা আলফা হাইড্রোক্সিলেজ কোথায় লাগতেছে, খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। ভেরি গুড কোশ্চেন মৃত্তিকা, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, এখন দেখো, তাহলে তুমি যেটা করবা, তা চিন্তা করবা যে একটা 17 আলফা কিন্তু ফার্স্ট কোনো প্যারাই কি আছে, দেখো নাই। ওকে, তাহলে কিন্তু 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি কি আমি বেঁচে যাচ্ছি, নো অ্যালডোস্টেরন ডিস্টারবেন্স, অ্যালডোস্টেরন ইজ ইনট্যাক্ট। ওকে, অ্যালডোস্টেরন লেভেল ইজ ইনট্যাক্ট, কর্টিসল এন্ডোজেনাস সিনথেসিস হবে না। কি বলতেছো তুমি, ঠিক বুঝি নাই। কোশ্চেন করলে ডিটেইলস কোশ্চেন। তাহলে এখন দেখো যেটা হচ্ছে, আচ্ছা তুমি বোধহয় এটা জানতে চাইছো, জানাইতে চাইছো কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারিনি। তাহলে দেখো, তাহলে অ্যালডোস্টেরন লেভেল হচ্ছে ইনট্যাক্ট, হ্যাঁ, অ্যালডোস্টেরন হচ্ছে ইনট্যাক্ট। তাও এখন দেখো 17 আলফা যদি ডেফিসিয়েন্ট হয়, তাহলে আমার এই যে পাথওয়েটা, এই যে টোটাল পাথওয়েটা কিন্তু ব্লক হয়ে গেল, তাই না? ভেরি গুড অর্কিতা, তুমি আগে থেকে ধরতে পারছো। তাহলে কর্টিসল কিন্তু আমাদের কি হচ্ছে, পেশেন্টের কর্টিসল ডেফিসিয়েন্ট এবং আলটিমেটলি অ্যান্ড্রোজেন, সেটা আপনাকে ডেফিসিয়েন্ট। আর কিছু দেখার প্রয়োজন নাই, পাথওয়েতে এদিকে এদিকে শান্তি করতে পারতেছে না, তাই না? আর কিছু দেখার প্রয়োজন নাই। তাহলে আমাদের দেখো ফিচার গুলো তুমি কি পাবো একটা পেশেন্টের। এটা আমার একটা অফ করা আছে, হ্যাঁ তোমরা নিজেরাই পারবা, ধরাই দিচ্ছি আমি। তো দেখো যেটা পাচ্ছি আলটিমেটলি আমাদের 17 আলফা হাইড্রোক্সিলেজটা ডেফিসিয়েন্সি থাকবে, মানে ডেফিসিয়েন্ট থাকবে। তো ডেফিসিয়েন্ট যদি থাকে, তাহলে আমাদের অ্যান্ড্রোজেন্স যেটা পেশেন্টের, সেটা ডেভেলপ হচ্ছে না, কর্টিসল ডেভেলপ হচ্ছে না। তাহলে অ্যাবসেন্স অফ কর্টিসলের কারণে কি হবে, ওই যে আগের কথা, কর্টিসল ডেফিসিয়েন্সিতে কি হয়েছিল মনে করে দেখো, কি হয়েছিল মনে করে দেখো, সেটা তো পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে। ওকে, আর অ্যান্ড্রোজেন যদি না থাকে, তাহলে পেশেন্ট একটা ফিমেলের কিন্তু পিউবিক হেয়ার এন্ড অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপ করবে না। এই জায়গায় কিন্তু একটা ডিফারেন্স আছে দেখো। তাহলে 17 আলফা আলফা হাইড্রোক্সিলেজে তার মেল বাচ্চারও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হবে, মেলেরও ফিমেলের হাইপোগ্লাইসেমিয়া হবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে অ্যান্ড্রোজেন যেহেতু নাই, অ্যাবসেন্ট, মেলের কিন্তু কোনো সমস্যা নেই, মেল কিন্তু ঠিকঠাক মতো তার পিউবার্টিতে তার অ্যাক্সিলারি এন্ড পিউবিক হেয়ার গ্রোথ পাবে। ওকে, কিন্তু ফিমেলের কিন্তু হেয়ার ডেভেলপ করবে না। কেন করবে না? কারণ ফিমেল তো অনলি ডিপেন্ডেন্ট অ্যান্ড্রোজেনের উপরে তার পিউবিক এন্ড অ্যাক্সিলারি হেয়ার গ্রো করার জন্য। ওকে, কিন্তু মেল তো ওর উপরে ডিপেন্ডেন্ট না, মেলের নিজস্ব টেস্টিস আছে, টেস্টোস্টেরন আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এই যে তোমাদেরকে মেল ফিমেল ডিফারেন্সিয়েট করে দিলাম না দুইটা ডিজিজেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইউআল সলভ প্রশ্ন বুঝতে পারবে, নোট করে রাখবো আমার কথাগুলো, যদি মনে না থাকে লেকচার দেখবা, আবার দেখে আবার নোট করে। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 17 আলফা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি। তাহলে কি পাবা দেখো, এই যে দেখো, ল্যাক অফ পিউবিক এন্ড অ্যাক্সিলারি হেয়ার ইন ফিমেলস। হ্যাঁ, কর্টিসল ডেফিসিয়েন্সি কি কি ফিচার আছে তোমার পাবাই, আমার তো এটা বলার প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস পেতে পারো, বুঝছো, সেটা তুমি একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া তাহলে এখানে অ্যালডোস্টেরন বেশি পাবো। অবশ্যই, তুমি দেখো, তুমি যদি এই পাথওয়েগুলো সব ব্লক হয়ে যায়, সব এসে জমবে এই জায়গায়, ফলে পেশেন্টে অ্যালডোস্টেরন এক্সেসের ফিচার পাবা। কি সেটা? অ্যালডোস্টেরন বাড়লে হাইপারটেনশন ডেভেলপ করবে,
হাইপারটেনশন ডেভেলপ করবে, পটাশিয়াম লেভেল কমে যাবে, হাইপোক্যালেমিয়া এন্ড মেটাবলিক অ্যালকোহলিসিস। ওকে, হাইপারটেনশন, মেটাবলিক অ্যালকোহলিসিস, হাইপোক্যালেমিয়া, হাইপারটেনশন, মেটাবলিক অ্যালকোহলিসিস, হাইপোক্যালেমিয়া। আবারও বলতেছি, এই ট্র্যাড যখন দেখবা হাইপারটেনশন, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকোহলিসিস। ওকে, এটা হচ্ছে অ্যালডোস্টেরন এলিভেশনের ফিচার। ট্রিটমেন্ট কি ভাইয়া? কর্টিসল দিবা পেশেন্টের সাপ্লিমেন্ট, এবং অ্যালডোস্টেরন যেহেতু বেড়ে যাচ্ছে, তো তার একটা অ্যান্টাগনিস্ট হিসেবে ডায়াবেটিক্স দিয়ে দিবা, স্পাইনোলেকটন। ওকে, কনসিডার, ভেরি গুড। তাহলে আশা করি এটাকে তো কনসিডার বলতেছি না, তাই না? এটা তো কনসিডার না, কনসিডার হচ্ছে শুধুমাত্র অ্যালডোস্টেরন পাবে, এটা হচ্ছে ইফেক্ট। আচ্ছা, তাহলে দেখো, আই হোপ এর চাইতে তো সোজা করে বোঝানো পসিবল না। এই তিনটা জিনিস এতটাই টাফ, দেখো দুইটা আমরা পড়ে ফেললাম অলরেডি, 3 নাম্বারটা হয়ে গেছে। 3 নাম্বারটা সেম জিনিস, একটু ডিফারেন্স আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এনজাইম গুলো। বাকিটুকু আমি যদি এক হালকা পাতলা বাকি আছে সেটা আমার প্যাথোলজিতে পড়াবো, বাট এনজাইম ডেফিসিয়েন্সি তার কিছু বাকি নাই। তারপরও আমি একবার প্যাথোলজিতে রিপিট করবো। ওকে, ফর ইউর বেটারমেন্ট। আচ্ছা, এখন দেখো আমরা আসি 11 হাইড্রক্সিলেজ ডেফিসিয়েন্সি। হ্যাঁ, এখন আমরা আসি 11 হাইড্রক্সিলেজ ডেফিসিয়েন্সি। তাহলে দেখো, খুব খেয়াল করো, খুব ভালো মতো 11 হাইড্রক্সিলেজ কোথায় কোথায় আছে এটা চিন্তা করো। হ্যাঁ, ফার্স্ট অফ অল এইখানে আছে একটা পেশেন্টের, ফার্স্ট অফ অল এই যে দেখো 11 হাইড্রক্সিলেজ। এখন খেয়াল করো 11 হাইড্রক্সিলেজে কিন্তু কোনো কি নাই আমার বাই, এই যে এই অ্যান্ড্রোজেনের জন্য কিন্তু 11 হাইড্রক্সিলেজ প্রয়োজন নাই। সবার আগে খেয়াল করো, নাম্বার 1, অ্যালডোস্টেরন লেভেল কমবে, কর্টিসল কমবে। এখন তুমি ওকে ভাইয়া বলতে পারো ভাইয়া আর অ্যান্ড্রোজেন বাড়বে, তাই না? তুমি আমাকে বলতে পারো ভাইয়া তাহলে 21 বিটা হাইড্রক্সিলেজ আর 11 আলফা হাইড্রক্সিলেজ, 11 বিটা হাইড্রক্সিলেজ থেকে কেমনে ডিফারেন্সিয়েট করবো? দুইটাই তো ঠিক, দুইটাই তো অ্যালডোস্টেরন কর্টিসল কমতেছে, অ্যান্ড্রোজেন বাড়তেছে। ভেরি গুড কোশ্চেন, যদি তুমি এটা করে থাকো বা তোমার মনে যদি এসে থাকে। মজা তো এক জায়গায় আছে, অবশ্যই আছে, তাই না? সেটা কোথায়? দেখো, এই জন্য কিন্তু তোর বইয়ে দুইটা দিয়ে রাখছে, তুমি ফার্স্ট এডে 3টা আছে, তোমাকে 3টাই পড়তে হবে। মজাটা কোথায়? মজাটা হচ্ছে আমার এখানে অ্যালডোস্টেরন এলিভেশন নাই, অ্যালডোস্টেরন ডিক্রিজড, কিন্তু দেখো এই যে 11 বিটা হাইড্রক্সিলেজ যেহেতু নাই, ফলে আমার কর্টিকোস্টেরন ডিক্রিজ হয়েছে, তাই না? তার আগের যে স্টেপটা আছে 11 ডিঅক্সিকর্টিকোস্টেরন, এটা কিন্তু ইনক্রিজ থাকতেছে। ওকে, এবং মজার বিষয় হচ্ছে এই যে ডিঅক্সিকর্টিকোস্টেরন, এটার জন্য পেশেন্টের অ্যালডোস্টেরনের যা যা কাজ, এই ডিঅক্সিকর্টিকোস্টেরনের কাজ সেম। এই জন্য অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সির কোনো ফিচার তুমি পাবা না। দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, এখন তুমি বলতে পারো ভাইয়া 21 বিটা হাইড্রক্সিলেজ কি ডিফারেন্স, কি সমস্যা ছিল? 21 বিটা হাইড্রক্সিলেজে দেখো সমস্যা ছিল হচ্ছে আমি তো 21 বিটা হাইড্রক্সিলেজে কি পাইনি, 11 ডিঅক্সিকর্টিকোস্টেরনও পাইনি, এটাও তো পাইনি, কারণ আমাদের সমস্যা তো আরো উপরে। ওকে, প্রোজেস্টেরন বাড়ছিল, প্রোজেস্টেরনের সাথে অ্যালডোস্টেরনের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই যে 11 ডিঅক্সিকর্টিকোস্টেরন এখন বাড়তেছে, এইটার কাজ হচ্ছে অ্যালডোস্টেরনের মতো, ফলে আমি পেশেন্টের কি পাবো? অ্যালডোস্টেরন নরমাল পাবো। ঠিক আছে, এই অ্যালডোস্টেরন নরমাল পাবো মানে এখন পেশেন্টের আমি হাইপার টেনশন পাইতে পারি, কারণ ডিঅক্সিকর্টিকোস্টেরন বাড়বে, অ্যান্ড্রোজেন বাড়বে। ঠিক আছে, তাহলে আমার পেশেন্টে কি পাইতে পারো? হাইপার, এই একটু আগে কনসিডার যে ফিচার গুলো পাইলাম, এইগুলা পাবা পেশেন্টের। অ্যান্ড্রোজেন এক্সেস হলে কি কি হয় আগেই বলে দিচ্ছি, সেগুলো পাবা, কিন্তু কর্টিসল উইল বি ডিক্রিজ। ঠিক আছে, ডান। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন তাহলে তিনটার কিন্তু একটার সাথে আর একটা ডিফারেন্স আছে। এখন তোমাদের কাজ হচ্ছে নিজে পড়া, এবং ডিফারেন্স, আমি যে ডিফারেন্স গুলো বলছি সুন্দর মতো নিজের মাথা মধ্যে গেঁথে রাখা। এখন আমাকে বলতো দেখি কারো কোনো সমস্যা আছে এনজাইম ডেফিসিয়েন্সিতে, কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়াতে? দিস ইজ ওয়ান অফ দা, আমি আবারও বলতেছি, ওয়ান অফ দা ভেরি ফিউ ইউএসএমএল হট টপিক। কারো কোনো সমস্যা আছে কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়াতে? সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে ইয়েস লিখো। আই ওয়ান্ট এভরি ওয়ান্স পার্টিসিপেশন, যে তোমরা সবাই বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, তাহলে দেখি পোলাপানের কি অবস্থা।
ভেরি গুড প্রাণশ্রী, হামিম, জুরিন, আয়েশা, রাইনি, মিম, মিতা, আসিবা, তুমকা, সোনিয়া। ওকে 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 অর্পিতা। থ্যাংক ইউ সো মাচ। সবাই অ্যাক্টিভ অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন দেখো এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ইনসুলিন। হ্যাঁ, এখন আমরা প্যানক্রিয়াসে চলে যাবো, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। তাহলে আশা করি এই টপিক আমাদের ডান, শেষ। এগুলো তো পড়াইছি অনেক আগে। সো আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক ডান। এখন আসো নেক্সট কি আছে। আচ্ছা, নেক্সট আমরা পড়বো হচ্ছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। আসো আরেক হট টপিক আসছে এখন, এন্ডোক্রাইন প্যানক্রাইস ডায়াবেটিস। এটা তো আসলে বুঝোই তোমরা কত ইম্পর্টেন্ট, তোমার ইমপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নাই। আমাদের সময় আছে এখানে 40 মিনিট, ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ, অ্যাটলিস্ট এখন আধা ঘন্টা আমরা পড়বো। আসো তাহলে আমাদের এন্ডোক্রাইন প্যানক্রিয়াস এটা হচ্ছে টপিক, ঠিক আছে। তাহলে আমি মাঝে মাঝে তোমাদেরকে 2 মিনিট করে ব্রেক দেওয়া উচিত, কারণ আমি টানা 2 ঘন্টা পড়াই, এত কিছু পড়াই, তোমাদের অনেক সময় ওভারওয়েলড লাগতে পারে, তাই না? স্বাভাবিক। আচ্ছা, তোমাদের আমাকে বলো তো, তোমাদের ভিতরে কেউ আসো যে হচ্ছে 27 তারিখে তোমাদের ভ্যাকসিন নেবা এক্সামের দিন? আমাকে দু একদিন ইনবক্স করছে, বলো তো দেখি। আমাকে বোধহয় 27 তারিখে টাইম, এক্সামের টাইমটা একটু সুইচ করতে হবে, সেটা হয়তো 29 তারিখে নেওয়া লাগবে। তো আমাদের এই মাসে আরো দুটো তোমার সাথে শিডিউল আসছে না, একটা হচ্ছে 27 তারিখ, একটা হচ্ছে 29 তারিখ, খুব সম্ভবত আমি বলছি। তো 27 তারিখে যদি এক্সাম না নিই, 29 তারিখে নিই, সেক্ষেত্রে তোমাকে 27 তারিখে ক্লাস নেবে, ফিজিওলজি শেষ করে ফেলবে। তোমাকে কারো ভ্যাকসিনেশন ডেট আছে 27-এ, 26-এ দিবে আজকে নিয়েছে? আচ্ছা, মনে হয়েছে আমার 26। আচ্ছা, তাহলে অনেকের যেটা হচ্ছে 26-27-এ ভ্যাকসিন আছে, তাহলে অ্যালার্জি কিছু রিয়াকশন ডেভেলপ করতেই পারো, বা একটু আনকমফোর্টেবল লাগতেই পারে। তাহলে অনেকে 29-এ এক্সাম নেই, কি বলো? 29 নিলে মনে হয় বেটার হবে, তাই না? 27-এ লাস্ট ক্লাসটা নিয়ে নিবো ফিজিওলজির। 29-এ নিলেই তাহলে মনে হচ্ছে বেটার হবে। তাহলে দেখি 29 যদি এক্সাম নেই তোমাদের। আচ্ছা, 29-এ তাহলে নিবেন, চলো। আর এই কয়দিন 27 আর 29, হ্যাঁ, এই 2 দিন আমরা 9টায় শুরু করবো, কারণ আমার আসলে যার অনেক প্রিপারেশনের প্রয়োজন আছে, তো শপিং টপিং মনে করো কিছুই করা হয় নাই, এই পড়াশোনার প্রেশার, অনেক প্রেশার ভিতরে আসলে অনেক কিছু গোছানো হয়নি। তো এই জন্য বাইরে থাকতে হচ্ছে এই কয়দিন। তো তোমাদের একটু রাত 9টায় ক্লাস দিব। আর আমার 1 তারিখে ফ্লাইট, ইনশাল্লাহ যে সবকিছু ঠিকঠাক থাকে। তারপরে তোমাদের ওখানে গিয়ে আমি উইকেন্ডে ক্লাস নিবো। হ্যাঁ, উইকেন্ড বলতে স্যাটারডে সানডে, শনি রবিবার 2 দিন, তারা প্রতি সপ্তাহে শনি রবিবার ক্লাস থাকবে। আর গ্যাপে গ্যাপে ক্লাস থাকবে কয়েকদিন, মানে প্রতি মাসে তোমাদের ক্লাস প্লাস কাউন্সিলিং সেশন মিলিয়ে তো 11টা 12টা ক্লাস থাকে, দেখো। তো 4 সপ্তাহে 4 দুগুণ 8টা ক্লাস হবে, উইকেন্ডে স্যাটারডে সানডে মাস প্রতিদিন। আর একদিন করে আমি গ্যাপ করে পড়ে আর কি দেখবো আসলে যে কোন দিন নেওয়া যায়, কখন যখন আমার সুবিধা হয়। হ্যাঁ, আর ক্লাস টাইম হচ্ছে অবশ্যই তোমাদের, আমি যদি সকাল 8টায় ক্লাস নিই, 10 আওয়ার্স বোধ হয় তোমার খুব সম্মত পিছায়। মানে আমরা পিছিয়ে নিউ ইয়র্ক থেকে, আমি যদি টাইমটা দেখি এখন। আচ্ছা, 8টা আছে। তোমাদের খুব সম্ভবত ক্লাসটা বাংলাদেশে শেষ সময় দুপুরে পড়ে যাবে। হ্যাঁ, দুপুরে বোধহয় 3টার সময় পড়তে পারে। কারণ আমি সকালে ভোরে ক্লাস দিতে পারি, ঠিক শিওর না আসলে। আহ, আচ্ছা, দেখা যাক। আহ, অবশ্যই এমন কোনো ক্লাসে, এমন টাইপ কোনো টাইমে ক্লাস নিও না যে সময় তোমরা পড়তে পারবো না, কারণ আমি চাই যে লাইভ অ্যাটেন্ডেন্সটা আসলে দরকার, অ্যাটলিস্ট 20-25 জন লাইভ অ্যাটেন্ডেন্স থাকলে ভালো। সো আমাদের বাংলাদেশি সময়ে সেই সময়টা যেন দুপুর হয় অথবা সন্ধ্যা হয়, এই টাইমে আমি দেখবো ক্লাস নেওয়ার জন্য। সকালে তো কোনোভাবে পসিবল না, সকালে তো অনেকে অনলাইন ক্লাস থাকে, অনেকে অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে। হুম। হ্যাঁ, আমরা এগিয়ে, মানে নিউ ইয়র্ক হচ্ছে 2 ঘন্টা না, নিউ ইয়র্ক হচ্ছে আমার 10 ঘন্টা পিছিয়ে।
আমরা হচ্ছে এগিয়ে, আমরা 10 ঘন্টা এগিয়ে। তুমি দেখো এখন হিসাব করো, 12টা 22 বাজে, আমাদের কিন্তু এখানে 10টা 22 বাজে, তাই না? তাহলে কিন্তু আমরা 10 ঘন্টা এগিয়ে, এটা বলতে চাচ্ছি। 10 hours আমরা এগিয়ে। আচ্ছা, চলো তাহলে এখন এন্ডোক্রাইন প্যানক্রিয়াস আমাদের টপিক হচ্ছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ভালো ভালো আইডিয়া দিচ্ছি, 2 ঘন্টা অ্যাড করতে হবে। আচ্ছা, আমি তো এইটা চিন্তা করি না, আমি সবসময় 10 ঘন্টা পিছিয়ে হিসাব করতেছি, এবার এই হিসাব করতেছি। থ্যাংক ইউ। তাহলে দেখো, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে আমরা হচ্ছে তাহলে দেখতেছি তুমি অনেক স্মার্ট, আমার চাইতে স্মার্ট, এটুকু শিওর। তাহলে এখন দেখো, এন্ডোক্রাইন প্যানক্রিয়াস থেকে আমরা মেইনলি 2টা পেপটাইড হরমোন হচ্ছে সিক্রেশন করতে পারি, হ্যাঁ? একটা হচ্ছে ইনসুলিন, একটা হচ্ছে গ্লুকাগন। আমি 2টা না, তোমার সঙ্গে একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো ইনসুলিন একটা, সোমাটোস্ট্যাটিন একটা, গ্লুকাগন একটা, বা ইনসুলিন একটা, গ্লুকাগন একটা, সোমাটোস্ট্যাটিন একটা। তোমার নাম শুনছো নাকি সোমাটোস্ট্যাটিন? এখন তোমাকে আমার একটা কথা বলো তো, ইনসুলিন, গ্লুকাগন এবং সোমাটোস্ট্যাটিন, তোমরা এইটুকু আমি জানি পারবা যে আলফা গ্লুকাগন হচ্ছে সিক্রেশন হয় আলফা সেল থেকে, ইনসুলিন হচ্ছে বিটা সেল থেকে, সোমাটোস্ট্যাটিন যেটা সেটা ডেল্টা সেল থেকে। তোমরা ওকে বলো তো দেখি যে আসলে প্যানক্রিয়াসে কোত্থেকে সিক্রেশন হয় এগুলা? বলো দেখি, কে বলতে পারবা? তাহলে প্যানক্রিয়াসের কোন পোর্শন থেকে, মানে কোন অংশটুকু থেকে? এটা তোমার পড়ার কথা, আমাদের প্রফেট এটা ধরে। ভেরি গুড। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, হ্যাঁ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, IOL, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওকে। তাহলে আসো এখন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সিক্রেশন হচ্ছে আলফা সেল থেকে আমাদের সিক্রেশন হচ্ছে, যেটা আলফা সেল মেইনলি 20% আমাদের কম্প্রাইজ করে, সেটা হচ্ছে গ্লুকাগন পাচ্ছ, বিটা সেল থেকে তুমি ইনসুলিন পাচ্ছ, এবং গ্রেডুলার সেল থেকে সোমাটোস্ট্যাটিন পাচ্ছ। ওকে, এতটুকু ইম্পর্টেন্ট। এখন আসো ভাইয়া, এখন কি তাহলে আমার কেমিস্ট্রি লাগবে? আমার আচ্ছা, ফার্স্ট আমরা কি শুরু করব? ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে ইনসুলিন দিয়ে। এটুকু বুঝতে পারতেছো, আমাদের আজকে হট টপিক ইনসুলিন, না? ইনসুলিন আমরা শেষ করে ফেলবো ইনসুলিন। দেখি কতটুকু পারি, পুরো শেষ না, যতটুকু পারি। আমার যতটুকু পারি ততটুকু শেষ করবো, এবং আমি খুবই কনফিডেন্ট আমার কথাগুলো যদি বুঝতে পারো অনেকক্ষণ প্রায় শেষ করে ফেলতে পারবো একবার যদি টপিকটা হতে পারে। ওকে, তো আসো শুরু করি। সো ফার্স্ট টপিক হচ্ছে ইনসুলিন। ইনসুলিনে কি ভাই স্ট্রাকচার সিনথেসিস লাগবে? হ্যাঁ লাগবে। কতটুকু লাগবে সেটা আমি বলবো। তাহলে ইনসুলিন হচ্ছে, এখান থেকে প্রশ্ন থাকবে, হ্যাঁ, ইনসুলিন হচ্ছে একটা পেপটাইড হরমোন, যার 2টা আলফা চেইন থাকবে, 2টা বিটা চেইন থাকবে। এটা মনে রাখবে, 2টা আলফা চেইন, 2টা বিটা চেইন। সিনথেসিস অফ ইনসুলিন কোথায় হবে? ইউজুয়ালি ক্রোমোসোম নাম্বার 11। এগুলো তোমার প্রয়োজন নাই, যেটা প্রয়োজন সেটা আমি এখন শুরু করবো। এখন এই হরমোন সিনথেসিস তোমাদের গতদিনে পড়াইছি, সেম জিনিস, এই জন্য তোমার ইনসুলিন সোজা হয়ে যাবে এখন। তাহলে ফার্স্ট অফ অল আসো, একটা ইনসুলিন সিনথেসিস জন্য কি দরকার? মেসেঞ্জার আরএনএ দরকার, তাই না? তাহলে মেসেঞ্জার আরএনএ থেকে তুমি কি পাবা? সিনথেসিস করে প্রোটিন যেটা পাবা তার নাম হচ্ছে প্রি প্রো ইনসুলিন। খুব সুন্দর মতো খেয়াল করে দেখো। তুমি একটা আসো, শুনতে পাচ্ছ? আমার আসলে লোডশেডিং হয়েছে, আমার একটু ফোনটা হটস্পট অন করতে হলো। তোমার কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ স্ক্রিন? হুম হুম, থ্যাংক ইউ। এতক্ষণ আমি কথা বলি নাই, কারেন্ট চলে গেছিল এই জন্য। আচ্ছা এখন আসো, শেষ করে ফেলি আমরা, হ্যাঁ, দ্রুত আধা ঘন্টা শেষ করে ফেলি। তাহলে দেখো, তোমাদের একটা যে আমি সিনথেসিস এর আগে পড়াইছিলাম, যে আমরা যেটা পাবো সবার আগে সেটা হচ্ছে প্রি প্রো ইনসুলিন। মেসেঞ্জার আরএনএ থেকে যেটা আমরা পাচ্ছি সেটার নাম হচ্ছে প্রি প্রো ইনসুলিন, ফার্স্ট স্টেপ। আচ্ছা, এখন এই প্রি প্রো ইনসুলিনে কি কি থাকে সবার আগে চিন্তা করবা, যখনই দেখবা প্রি জিনিসটা আছে কথাটা, তার মানে সেখানে একটা সিগন্যাল পেপটাইড আছে। ওকে, তাহলে দেখো, খুব ভালো মতো খেয়াল করবে, এই প্রি প্রো ইনসুলিনের 4টা পার্ট থাকে ভাই। 4টা জিনিস কি কি? নাম্বার 1 একটা সিগন্যাল পেপটাইড, নাম্বার 2 কি ভাই? একটা হচ্ছে আলফা চেইনস, এন্ড দেন হচ্ছে বিটা চেইনস। তাহলে 3টা জিনিস হলো, সিগন্যাল পেপটাইড, আলফা চেইনস, বিটা চেইনস, আর একটা হচ্ছে কানেক্টিং চেইন বা কানেক্টিং পেপটাইড, যেটার নাম হচ্ছে সি পেপটাইড। 4টা জিনিস থাকবে। ওকে, ডান। এখন আসো,
নেক্সট স্টেপে যেটা হবে, সিগন্যাল পেপটাইড যেটা, ওটা ক্লিভ হয়ে যাবে, মানে ওটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সিগন্যাল পেপটাইড যেটা আছে সেটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিগন্যাল পেপটাইড যদি ডিলিট হয়ে যায় তাহলে সেটার নাম কি হচ্ছে, প্রিটা উঠে যাচ্ছে, নাম হবে প্রো ইনসুলিন। ওকে, তুমি এখন কি পাইলা ভাই, তোমার হাতে কি আছে, প্রো ইনসুলিন আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে রাইবোসোম থেকে যে শুরু হচ্ছে আমাদের সিনথেসিসটা, প্রো ইনসুলিনটা এখন আলটিমেটলি আসছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, প্রো ইনসুলিনের লোকেশন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রো ইনসুলিনটা গেছে হচ্ছে গোলজি অ্যাপারাটাসে। এই যে কাজগুলো হলো, সিগন্যাল পেপটাইড রিমুভ হলো, হ্যাঁ, এটা কোথায় হলো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। আমি আবারও বলতেছি আরো একবার, ইনসুলিন সিনথেসিসের ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ কি হচ্ছে, আমাদের প্রোটিন পাচ্ছি, রাইবোজোমে যে প্রোটিন সিনথেসিস হচ্ছে, তাই না, এটা ফার্স্ট স্টেপ। কি পাচ্ছ সেটা, প্রিপ্রো ইনসুলিন। দেন ওখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এসে সিগন্যাল পেপটাইডটা রিমুভ হয়ে পাইলা প্রো ইনসুলিন। প্রো ইনসুলিন থেকে গোলজি অ্যাপারাটাসে আসলাম, গোলজি অ্যাপারাটাসে এসে প্রো ইনসুলিনটা এখন কি হবে বলো দেখি, প্রো ইনসুলিনটা এখন ব্রেকডাউন হবে। প্রো ইনসুলিনের ব্রেকডাউন কে করবে, প্রোটিএস করবে প্রো ইনসুলিনের ব্রেকডাউন। ঠিক আছে, প্রো ইনসুলিনের ব্রেকডাউন প্রোটিএস করবে, প্রোটিএস কি করবে, প্রো ইনসুলিনটা ভেঙে সি পেপটাইড, সি পেপটাইড তৈরি করবে এক নাম্বার, আর দুই নাম্বার হচ্ছে ইনসুলিন তৈরি করবে। ঠিক আছে, ইনসুলিন আর সি পেপটাইড খুবই ইম্পর্টেন্ট, ইনসুলিন আর সি পেপটাইড এই দুইটা তৈরি করবে। এই পর্যন্ত আমাদের ডান, আশা করি বুঝতে পারছো। এইটুকু বুঝতে পারলে ইনসুলিন সিনথেসিস এন্ড সিক্রেশন ডান, মোর দ্যান এনাফ। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। না বুঝতে পারলে চ্যাটে লিখতে পারো, এটা খুবই টাফ কনসেপ্ট, বাট তোমাদের আমি এখন খুব সোজা একটা ওইতে বুঝাই দিলাম। এইটুকু মনে রাখতে পারলেই মোর দ্যান এনাফ। আচ্ছা, তো আমার কারেন্ট আসছে, আমি তোমাদেরকে এবার ওয়াইফাই তে একটু কানেক্ট করাই দিই, হ্যাঁ, তাহলে নেটওয়ার্ক ভালো থাকবে, কথাটা স্পষ্ট শুনতে পাবে। হুম, হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আসো, আর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন। হ্যাঁ, আর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ, স্পষ্ট শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে হ্যাঁ, রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন কেমনে হবে, সারা জীবন মনে রাখবে আজকে থেকে, যে ইনসুলিন সিক্রেশনের ফার্স্ট স্টেপটা হচ্ছে গ্লুকোজ। ওকে, ইনসুলিন সিক্রেশনের ফার্স্ট স্টেপটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ যখন আমাদের বডিতে ঢুকবে, তুমি যখন একটা কার্বোহাইড্রেট মিল খাচ্ছ, তুমি যখন একটা বার্গার অথবা পিৎজা খাচ্ছ, তার মানে গ্লুকোজ তোমার বডিতে ঢুকলো। গ্লুকোজ ঢুকে যখন ব্লাডে যাচ্ছে, তখন তার কাজ হচ্ছে এই এন্ডোক্রাইন প্যানক্রিয়াজের বিটা সেলকে সিগন্যাল পাঠানো, যে আমি চলে আসছি, এখন তোর কাজ কর, তোর কাজ হচ্ছে ইনসুলিন সিক্রেশন। ঠিক আছে, তাহলে এই যে কিভাবে আমাদের গ্লুকোজ কিভাবে ইনসুলিনকে ডাক দিচ্ছে যে তুই সিক্রেটেড হ, এই প্যাথওয়েটার নাম হচ্ছে রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন। মোস্ট হাইয়ার টপিক, খুবই মজা পাওয়া পড়ে, কারণ এগুলো আমাদেরকে পড়ানো হয় না। নাম্বার ওয়ান আসো, হ্যাঁ, নাম্বার ওয়ান কি, ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ ইনটু দা বিটা সেল। তাহলে প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, আমি আবারও বলতেছি, দেখো, প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, সেই বিটা সেলের গায়ে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের ভিতরে যে বিটা সেল আছে, সেই বিটা সেলের গায়ে একটা ট্রান্সপোর্টার আছে, সেটার নাম হচ্ছে গ্লুট টু। হ্যাঁ, গ্লুট টু মানে কি? গ্লুট টু মানে হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার টু। ওকে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের গায়ে যে ট্রান্সপোর্টারটা থাকে তার নাম হচ্ছে গ্লুট টু বা গ্লুকোজ ট্রান্সপোর্টার টু। ঠিক আছে, তাহলে যখন আমাদের ব্লাড গ্লুকোজ গ্লুট টু ট্রান্সপোর্টার দিয়ে কোথায় ঢুকবে, এন্ডোক্রাইন প্যানক্রিয়াসের বিটা সেলে ঢুকবে। ওকে, আচ্ছা, প্রসেসটা কি, ফ্যাসিলিটেড ডিভিশনের মাধ্যমে গ্লুকোজটা ব্লাড থেকে ঢুকতেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যখনই গ্লুকোজটা ঢুকলো, এখন গ্লুকোজটা ফসফোরাইলেশন হবে। ঠিক আছে, কেমন হবে ভাইয়া, দেখো খুবই ইম্পর্টেন্ট। তাহলে গ্লুট টু দিয়ে গ্লুকোজ ঢুকলো, এখন নাম্বার ওয়ান স্টেপ ডান। দুই নাম্বার স্টেপে গ্লুকোজ এই যে বিটা সেলে ঢুকে গ্লুকোকাইনেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে। চলে আসো ভাইয়া, কোথেকে পাইলেন, ওই যে গ্লাইকোলাইসিসের পাথওয়ে, সবাই মনে করো ক্লাস 6 এ গ্লাইকোলাইসিস পড়ছো না, ক্লাস 6 থেকে পড়া শুরু করছো, সেই গ্লাইকোলাইসিসের পাথওয়ে দেখো, গ্লুকোকাইনেজ এনজাইমের সাহায্যে গ্লুকোজ 6 ফসফেট। ঠিক আছে, এখন আসলে দুই নাম্বার, তিন নাম্বার স্টেপ কি ভাইয়া, এই গ্লুকোজ 6 ফসফেট এখন অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে এটিপি তৈরি করবে। দিস ইজ আওয়ার গোল, দিস ইজ আওয়ার গোল, গোল, এটিপি। এটিপি তৈরি করার মাধ্যমে কেন করবো ভাইয়া সেটা পরের কথা, এটিপি তৈরি করা হচ্ছে গোল।
তাহলে নাম্বার 1 গ্লুকোজ ঢুকলো, গ্লুট2 দিয়ে গ্লুকোকাইনেজ হয়ে গ্লুকোজ 6 ফসফেট করলো, গ্লুকোজ 6 ফসফেট অক্সিডেশন হয়ে এটিপি তৈরি করলো। এটিপি যখন তৈরি করবে, এটিপি হচ্ছে আমাদের এখানে মেইন যে গ্লু সেটা হচ্ছে এটিপি। হ্যাঁ, এটিপি ক্লোজেস পটাশিয়াম সেন্সিটিভ, এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেল। দেখো আমাদের বিটা সেলে পটাশিয়াম চ্যানেল আছে। হ্যাঁ, এই পটাশিয়াম চ্যানেল খুলবে না বন্ধ হবে এটা ডিপেন্ড করবে এটিপির উপরে। যখন বেশি বেশি এটিপি পাবে পটাশিয়াম চ্যানেল তখন কি হবে, যখন বেশি বেশি এটিপি পাবে তখন আমাদের পটাশিয়াম চ্যানেল সুন্দর মতো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আর যখন এটিপি কম তখন পটাশিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে। এখন আমাদের দরকার হচ্ছে পটাশিয়াম চ্যানেলগুলোকে ক্লোজ হওয়ার জন্য। তাহলে যখন এটিপি লেভেল ইনসাইড দ্য বিটা সেল ইনক্রিজেস হয়ে গেল তখন পটাশিয়াম চ্যানেলটা ক্লোজ হলো। ঠিক আছে, এখন কেন ভাইয়া পটাশিয়াম চ্যানেল কেন ক্লোজ হতে হবে? কারণ হচ্ছে আমাদের কাজ কি, আমাদের টার্গেট হচ্ছে বিটা সেলকে ডিপোলারাইজেশন করা, আর সেলকে ডিপোলারাইজেশন করতে হলে পটাশিয়াম চ্যানেলকে বন্ধ হতে হয়। এই ফার্স্ট লেকচারের কথা, অ্যাকশন পটেনশিয়ালের কথা মনে করো। ঠিক আছে, সো এখন ডিপোলারাইজেশনের জন্য পটাশিয়াম চ্যানেল আমাদের বন্ধ করার দরকার। আমরা কি করে দিলাম দেখো, আমাদের এই যে এটিপি বাড়লো, এটিপি বাড়ার সঙ্গে সঙ্গে পটাশিয়াম যে চ্যানেলটা হলো, পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে গেল, ব্লক হয়ে গেল। আর পটাশিয়াম চ্যানেল যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আমাদের ডিপোলারাইজেশন শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিটা সেলে। আর যখন ডিপোলারাইজেশন শুরু হয়ে যায় তখন কি ওপেন হয়, তখন আমাদের ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হবে এবং ক্যালসিয়াম বাইরে থেকে ভুরি ভুরি ক্যালসিয়াম এসে আমাদের বিটা সেলের ভিতরে ঢুকবে। কি সুন্দর স্টেপ দেখো। তার মানে এখন ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম আমাদের বেড়ে যাবে, আর ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম যখন বাড়বে তখন আমাদের ইনসুলিন কি হবে, এই যে সেল থেকে রিলিজ হবে বাইরে চলে আসবে, মানে ব্লাডে চলে আসবে এক্সোসাইটোসিস থেকে। কি সুন্দর মেকানিজম। ঠিক আছে, আমি আরো একবার বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো ডিপোলারাইজেশন যখন হচ্ছে তখন ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম চ্যানেল খুব সুন্দর মতো ওপেন হয়ে যাচ্ছে। ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম চ্যানেল কখন ওপেন হবে এটা যদি তোমাদেরকে বলি, যখন ডিপোলারাইজেশন হবে তখন ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, আর যখন হাইপারপোলারাইজেশন হবে তখন ভোল্টেজ গ্রেডেড ক্যালসিয়াম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের ইন্টারসেলুলার যে ক্যালসিয়াম ইনক্রিজ হলো, দেন ওই ইন্টারসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বাড়ার কারণে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, আমি আবারও বলতেছি, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের ইনসুলিনটা বাইরে এসে রিলিজ হবে। ঠিক আছে, বাইরে এসে রিলিজ হবে। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়ালের যে ভিডিওস গুলো আছে সেটা আমার সেকেন্ড ব্যাচের যে দুইটা ভিডিওস আছে ওদের একটা ভিডিও, ওদের জন্য তোমাদের আমার কেউ একজনকে মনে করাই দিও কাল পরশু, আমি আজকে দিচ্ছি। সো আমি তোমাদের জন্য অ্যাকশন পটেনশিয়ালের ভিডিওটা ওপেন করে দিব, অ্যাকশন পটেনশিয়ালটা দেখাটা সবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই ইনসুলিন তুমি পাইলা, ইনসুলিন খুব সুন্দর মতো বার হয়ে গেল, কোথায় আসবে ইনসুলিন, চলে আসবে ব্লাডে। ঠিক আছে, একটা কথা মনে রাখবা সবসময়, ফর দ্য হোল লাইফ, যত ইনসুলিন তুমি পাবা তত বেশি সি পেপটাইড তুমি পাবা, মানে ইনসুলিনের সাথে সি পেপটাইড একই সঙ্গে রিলিজ হবে। এই কথা কেন বলতেছি ভাই, এই কথা কেন বলতেছি এখন সেটা বলবো। তাহলে কিন্তু আমাদের কি ডান, আমাদের কেমনে ইনসুলিন রিলিজ হলো সেটা কিন্তু পড়াশোনা ডান। রেগুলেশন অফ ইনসুলিন, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, অনেক সোজা করে পড়াইছি। ওকে, আশা করি মজা পাইছি। এইটা হচ্ছে আমাদের মেকানিজম। তাহলে অক্সিডেশন, এটিপি চ্যানেল বেশি, যত এটিপি বেশি পটাশিয়াম চ্যানেল ক্লোজ, পটাশিয়াম চ্যানেল ক্লোজ হয়ে গেলে মানে ক্যালসিয়াম, মানে হচ্ছে বিটা সেল ডিপোলারাইজেশন হয়ে যাবে, বিটা সেল ডিপোলারাইজেশন মানে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যাবে, ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে মানে ইন্টারসেলুলার ক্যালসিয়াম উইল বি ইনক্রিজ, তার মানে হচ্ছে ইনসুলিন সেল থেকে ব্লাডে চলে। ঠিক আছে, এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি। এখন কথা হচ্ছে ভাইয়া কেন আপনি বললেন সি পেপটাইড আর ইনসুলিন একসাথে যে বাড়তেছে বা রিলিজ, যেটা বোঝাটা কেন ইম্পর্টেন্ট? মানেটা হচ্ছে, তোমরা কি, আমি ঠিক জানি না তোমরা জানো কিনা, যে আমরা যদি, তুমি যদি কাউকে গ্লুকোজ ওরালি খাওয়াও আর যদি কাউকে গ্লুকোজ আইভি দাও মানে ইন্টারভেনাস দাও, ইনসুলিন সিক্রেশন কখন বেশি হবে? যখন তুমি একটা পেশেন্টকে ওরালি গ্লুকোজ খাওয়া তখন। কেন? এটা হচ্ছে কথা, এখানে অ্যান্সারটা লুকায়। কারণটা হচ্ছে আমাদের ওরাল গ্লুকোজ হচ্ছে ইনসুলিন সিক্রেশনের জন্য একটা পাওয়ারফুল স্টিমুলেন্ট। কেন? কারণ যখন তুমি গ্লুকোজটা ওরালি খাবা তখন আমাদের গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পেপটাইড বা জিআইপি নামে একটা হরমোন রিলিজ হয়, ওকে, ইন্টেস্টাইন থেকে। এই হরমোনটা আমাদের, এই যে হরমোনটা রিলিজ হয়, এই হরমোনটা আমাদের এই যে ইনসুলিনকে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টিমুলেশন দেয়, ওকে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টিমুলেশন দেয়। তার মানে তুমি যদি ওরাল গ্লুকোজ বেশি খাও, মানে ওরাল গ্লুকোজ যদি তুমি খাও সেক্ষেত্রে ইনসুলিনের সিক্রেশনটা বেশি হবে কার চাইতে, যদি তুমি ওই একই গ্লুকোজ আইভি রুটে দাও সেক্ষেত্রে। কারণ আইভি রুটে গ্লুকোজ দিলে তো সেটা ইন্টেস্টাইনে পৌঁছাচ্ছে না, তাই না? ওরাল ওরাল রুটে গ্লুকোজ দিলে সেটা ইন্টেস্টাইনে যাবে এবং সেটা গ্লুকোজ ইন্ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক যে পেপটাইড সেটাকে স্টিমুলেট
সেটাকে রিলিজ করবে, সেটা রিলিজ হলে ইনসুলিন সিক্রেশনটাকে সে স্টিমুলেট করবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন গ্লুকোজ আর সি পেপটাইড এটা কেন একসাথে বাড়বে, এটা কথা কেন বলতেছি ভাই? এখন মনে করো একটা পেশেন্ট তোমার কাছে আসলো, তুমি দেখলা যে সে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করছে, তাই না? সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করছে মানে কি? মানে হচ্ছে তার ইনসুলিন লেভেল অনেক বেশি। এখন তুমি ইনসুলিন চেক করে দেখলা তার ইনসুলিন অনেক বেশি, সি পেপটাইড ডিক্রিজ। ঠিক আছে, অন্য একটা পেশেন্ট আসলো, সেই পেশেন্টে দেখলা যে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করছে, মানে পেশেন্টে হচ্ছে সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া ডেভেলপ করছে মানে পেশেন্টের হচ্ছে ইনসুলিন লেভেল অনেক বেশি। ওই পেশেন্টটা তুমি দেখলে ইনসুলিন লেভেল অনেক বেশি, সি পেপটাইড অনেক বেশি। আমাকে বলতে পারবে এই দুইটা কন্ডিশন আসলে কেন হচ্ছে? কেউ কি বলতে পারবা? ফোর্থ ইয়ারে যদি কেউ একটু বুঝে পড়ে থাকো তাহলে তো বুঝতে পারবে যে সি পেপটাইড আর ইনসুলিন কখন একসাথে বাড়বে আর কখন ইনসুলিন বাড়লেও সি পেপটাইড কমবে। কেউ যদি পেরে থাকো সে অডিওটা অন করে অ্যান্সারটা দিতে পারো আমাকে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে ভাইয়া, তো খেয়াল করো এখানে আমাদের কখন ইনসুলিন আর সি পেপটাইড দুটো একসাথে বাড়বে? যখন আমার বডি নিজে নিজে ইনসুলিন তৈরি করবে তখন আমার ইনসুলিন আর সি পেপটাইডের যে লেভেলটা কিন্তু একসাথে বাড়বে। তোমাকে একটু আগেই বলছি একটা কথা। তাহলে তুমি যদি প্যানক্রিয়াসের এমন কোনো টিউমার পাও যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়, বা তোমাকে সোজা কথা যদি আমি বলি ইনসুলিন সিক্রেটিং কোনো টিউমার পাও, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, এখন দেখো কখন তুমি তাহলে সি পেপটাইড আর ইনসুলিন লেভেলটা একসাথে ইনক্রিজ বা লেভেলটা বেশি করবে? যখন একটা পেশেন্টের বডি নিজে ইনসুলিন বেশি বেশি তৈরি করতেছে তখন কিন্তু তুমি বোথ ইনসুলিন এন্ড সি পেপটাইড লেভেলটা বেশি পাবা। লাইক মনে করো যদি ইনসুলিন সিক্রেটিং কোনো একটা টিউমার থাকে তোমার বডিতে, ঠিক আছে, সেক্ষেত্রে এখন মনে করো তাহলে ভাইয়া কখন আমি ইনসুলিন বেশি পাবো সি পেপটাইড কম পাবো? যদি তুমি বাইরে থেকে তোমার ইনসুলিন ইনজেক্ট করো সেক্ষেত্রে তো তুমি বডির যে ন্যাচারাল যে রেসপন্স ইনসুলিন সিক্রেশন সেটাকে অ্যাক্টিভেট করতে পারতেছ না, তাই না? ফলে বাইরে থেকে তুমি ইনসুলিন দিচ্ছ, সি পেপটাইডটা রিলিজ হবে না, বাইরে থেকে তুমি সি পেপটাইড ঢুকাইতে পারবে না। এটাই হচ্ছে কথা ভাই। এটা কেন জানার দরকার? এই জন্য জানা দরকার যে আমেরিকাতে কিন্তু অনেক মানুষ আছে যারা ইনসুলিন অ্যাবিউজ করে। ওকে, মানে ইনসুলিন ইচ্ছা মতো ইনসুলিন নেয়, তাহলে তুমি কেমনে বুঝবা যে পেশেন্টটা মিস ইউজ করতেছে না তার কোনো সত্যি কোনো ডিজিজ বডির ভিতরে আছে? এটা হচ্ছে প্রচার হয়ে, ঠিক আছে? আসলে অ্যাবিউজ করার কোনো সুযোগ নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আর কেন ওরাল গ্লুকোজ আর আইভি গ্লুকোজে কেন আমাদের ওরাল গ্লুকোজে বেশি বেশি ইনসুলিন সিক্রেশন হবে সেটা আশা করি বুঝছো। এগুলাই কিন্তু কনসেপ্ট, হ্যাঁ, এগুলাই কিন্তু তোমাকে আরো 200টা মানুষের চাইতে তোমাকে আগায় রাখবে। এখন আসো তাহলে ভাই, এখন আমরা কি পড়বো? পড়বো যেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ইনসুলিন। যে ইনসুলিন আসলে কিভাবে কাজ করে টার্গেট সেল। তাহলে দ্য অ্যাকশন অফ ইনসুলিন অন টার্গেট সেলস শুরু হয় কখন? যখন আমাদের ইনসুলিন হরমোনটা তার রিসেপ্টরের সাথে বাইন্ড করবে সেল মেমব্রেনে, মানে বিটা সেল মেমব্রেনে। বুঝতেই পারছি। তাহলে ইনসুলিনের আমাদের কম্পোজড অফ কি? দুইটা আলফা সাব ইউনিট থাকে আর দুইটা বিটা সাব ইউনিট থাকে। দুইটা আলফা সাব ইউনিট আর দুইটা বিটা সাব ইউনিট, ঠিক আছে? দেখো পোলাপান কিন্তু অলরেডি ক্লাস 6 শুরু করছে, আর বললাম আর 7-8 মিনিট পড়াবো, তাও পোলাপানের পেশেন্স নেই। তাহলে দেখো দুইটা আলফা সাব ইউনিট, দুটা বিটা সাব ইউনিট। এখন যেটা বুঝতে হবে যে আলফা যে দুটো সাব ইউনিট আছে এটা আমাদের সিচুয়েশন হচ্ছে এক্সট্রা সেলুলার ডোমেইন, আর যে বিটা সাব ইউনিট আছে তার সিচুয়েশন হচ্ছে বা তার লোকেশন হচ্ছে আমাদের কোথায়? নট ইন এক্সট্রা সেলুলার ডোমেইন, তাদের যে লোকেশন সেটা হচ্ছে সেল মেমব্রেনের ভিতরে। আমি আবারও বলতেছি, তাদের যে লোকেশন সেটা হচ্ছে সেল মেমব্রেনের ভিতরে। ভাই কোথায় একটা ফিগার দেখ, চলে আসো। তাহলে এটা হচ্ছে বিটা সেল, ঠিক আছে? দেখো এই যে ইনসুলিনের যে আলফা সাব ইউনিট, একটার একটা দুটা আলফা সাব ইউনিট, দেখো এটা হচ্ছে এক্সট্রা সেলুলার লোকেশন, এটা তোমাদেরকে অনেকবার পড়াইছি আমি। এটা হচ্ছে সেল মেমব্রেন ভিতরে, আর এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, তাই না, ডোমেইন।
তাহলে এই যে দুইটা আলফা সাব ইউনিট তাদের লোকেশন হচ্ছে এক্সট্রা সেলুলার ডোমেইন, তাদের লোকেশন হচ্ছে এক্সট্রা সেলুলার ডোমেইনে। আর বিটা সাব ইউনিট দেখো তাদের লোকেশন হচ্ছে সেল মেমব্রেনের ভিতরে। এখন একটা আলফার একটা আলফা, এই আলফা একটা আলফা সাব ইউনিটের ভিতরে কি বন্ড থাকবে, যে বন্ডটা থাকবে তার নাম হচ্ছে ডাইসালফাইড বন্ড। দুইটা আলফা সাব ইউনিটের ভিতরে যে বন্ডটা থাকে তার নাম হচ্ছে ডাইসালফাইড বন্ড। মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট তোমার শিখে রাখো। আর একটা আলফার একটা বিটা সাব ইউনিটের ভিতরে যে বন্ডটা থাকে সেটার নাম হচ্ছে ডাইসালফাইড। ওকে, এই দুটো বন্ড থাকে, জানার প্রয়োজন নাই। যেটা জানতে হবে সেটা হচ্ছে আলফা সাব ইউনিট এক্সট্রা সেলুলার, বিটা সাব ইউনিট সেলের ভিতরে, এবং কি ভাইয়া, বিটা সাব ইউনিটে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে। ওকে, টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে, এটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এখন চলে আসো, তাহলে ভাইয়া তাহলে শুরু করবো কেমনে? তাহলে ফার্স্ট স্টেপ কি, ইনসুলিন বাইন্ডস টু দা আলফা সাব ইউনিট অফ দা রিসেপ্টর। ঠিক আছে, তাহলে ইনসুলিন যখন ফার্স্ট কাজ হচ্ছে আলফা সাব ইউনিটের সঙ্গে বাইন্ড করবে এক্সট্রাসেলুলার ডোমেইনে, তখন আমাদের একটা চেঞ্জ চলে আসবে, কনফরমেশনাল চেঞ্জ। আর সেই কনফরমেশনাল চেঞ্জের জন্য কি হয়, বিটা সাব ইউনিটটা অ্যাক্টিভেট হয়ে যায় সে আগের মতো। আর বিটা সাব ইউনিট যদি অ্যাক্টিভেট হয়ে যায়, ওই অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কি হবে বলতো দেখি, টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেট হয়ে যাবে। টাইরোসিন কাজের কাজ কি, টাইরোসিনের কাজ, কাইনেজের কাজ হচ্ছে ফসফোরাইলেশন করা। ওই যে মনে করে দেখো অটো ফসফোরাইলেশন। আর ফসফোরাইলেশন মানে কি, ফসফোরাইলেশন মানে হচ্ছে এনজাইম গুলো অ্যাক্টিভেট হয়ে যাওয়া। তার মানে হচ্ছে ইনসুলিন যে তার ফিজিওলজিক যে অ্যাকশন সেটা সে এখন করতে পারবে, ভেরিয়াস মেটাবলিক অ্যাকশন। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে তুমি অনেক সময় তাহলে বুঝতে পারছো আশা করি এটা ইনসুলিন মেকানিজম অ্যাকশন। এখানে একটা ছোট কনসেপ্ট আছে, এই ছোট কনসেপ্টটা তোমাকে আমি পড়াবো। হ্যাঁ, ছোট একটা কনসেপ্ট। কি ভাই, ছোট কনসেপ্টটা হচ্ছে যে ইনসুলিন নিজে নিজে তার রিসেপ্টর গুলাকে ইনহিবিট করতে পারে। সেটাকে আমরা কি বলি তোমরা জানো, যে রিসেপ্টরের যে রেগুলেশন সেটাকে আমরা বলতে পারি, এক নম্বর হচ্ছে আপ রেগুলেশন, আর দুই নম্বর হচ্ছে ডাউন রেগুলেশন। হ্যাঁ, ইনসুলিন কিছু কিছু সময়ে তার রিসেপ্টর গুলাকে সে ডাউন রেগুলেট করতে পারে। কি করতে পারে, ডাউন রেগুলেট করতে পারে। ফলে আলটিমেটলি যে রিসেপ্টর গুলো ডিগ্রেডেশন শুরু হয়ে যায়, এবং এই জন্য একটা সময়ে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। তাহলে তোমার কথা হচ্ছে ভাইয়া ইনসুলিন তাহলে কখন ডাউন রেগুলেট করবে, একটা পেশেন্টের তাহলে কখন ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তোমরা জানো। আর এই সমস্যাটাই কিন্তু তোমাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। দেখো আমি কিন্তু তাহলে তোমাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোলজি পড়াই দিলাম। ঠিক আছে, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এগুলো তো ডিটেইলস আরো পড়াবো। এখন শিখে রাখো যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের সমস্যাটা কি, সমস্যা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে ইনসুলিনের লেভেল কিন্তু তুমি 500 পেশেন্টের নরমাল অথবা বেশি, বাট কোনো কাজ করতেছে না, কারণ সেই ইনসুলিন তো ছেলে মেয়ে না, ইট ডাউন রেগুলেটস ইয়ার ওন। ঠিক আছে, এটা মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো কখন ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, তোমরা জানো যখন পেশেন্টের ওয়েট বেড়ে যায়, মেইনলি মেটাবলিক সিনড্রোম ডেভেলপ করে যখন, তখন ইউজুয়ালি ফ্যাট যখন জমে প্যানক্রিয়াসে। সো ইউজুয়ালি যখন পেশেন্টের বিএমআই তোমার মোর দ্যান 25 হয়ে যায় একটা মানুষের, তো তখন সেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সটা আসলে ডেভেলপ করা শুরু করে। এই জন্য কি বলা হয় যে ডায়াবেটিস মেলিটাসের পেশেন্ট বা ওবেস পেশেন্টকে কেন বলা হয় ওয়েট কমাইতে, এই যে আস্তে কেন বলা হয়, ওয়েট কমাইলে তার যে রিসেপ্টর গুলা সেগুলা আপ রেগুলেশন। ঠিক আছে, রিসেপ্টর গুলা কি হবে, আপ রেগুলেশন। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকশন অফ ইনসুলিন। তাহলে এগুলা হচ্ছে আমি আগামী দিন থেকে পড়া শুরু করি, আজকে পর্যন্ত থাক। আজকে আমার ভয়েসের অবস্থা খারাপ। হ্যাঁ, তোমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছে যেমন হচ্ছে আমার ক্লাস। তো আজকে আমরা এরপরের টপিক হচ্ছে আমরা ইনসুলিনের অ্যাকশন পড়বো। হ্যাঁ, মানে ইনসুলিনের কাজগুলো কি কি সেটা পড়বো, এবং ইনসুলিনের প্যাথোলজি মানে ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে পড়বো, গ্লুকাগন পড়বো, সোমাটোস্ট্যাটিন, এগুলো ছোট ছোট টপিক। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্যালসিয়াম ফসফেট ভিটামিন ডি এর মেটাবলিজম করব। ভেরি 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 ওয়ান অফ দা ফিউ হট টপিক। লাইক এই সিস্টেমে আমাদের ফিজিওলজি বিষয়ে তোমাকে যদি বলি তিনটা, আমাকে বলে যে তিনটা জিনিস বলেন যেখান থেকে আমি 4-5টা প্রশ্ন থাকবে আমার এক্সামে, চিন্তা করো 4-5টা প্রশ্ন। একটা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, একটা হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিস, আর একটা হচ্ছে এই যে রেগুলেশন অফ ক্যালসিয়াম ফসফেট। ঠিক আছে, তো এই জিনিসগুলো তাহলে আমরা একদিনের ভিতর অবশ্যই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে আমরা 29 তারিখে তোমাদের নেক্সট শেষ ক্লাস হবে এই মাসের, মানে হচ্ছে আমি যাওয়ার আগে, তারপরে তো আবার ক্লাস হবে। সো তার আগে আমরা শেষ করে যাবো, দিনটা শেষ করে যাচ্ছি। সরি 29 না, সরি 27 তারিখে সরি 27 তারিখে লাস্ট ক্লাস হবে, আর 29 তারিখে তোমাদের হচ্ছে এক্সাম হবে। ঠিক আছে, গ্রুপে একবার বলে দিব তোমাদেরকে 29 তারিখে তোমাদের এক্সাম হবে। ওকে, তাহলে আজকে থাকো সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।